এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমাদের এই সংবাদের সফর আজকে নিঃসন্দেহে ব্যতিক্রমী। তার কারণ একটা দুটো নয়, একেবারে পাঁচটা রাজ্য রাজনীতির বড় ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। যেমন এবার আর চিঠি নয়, একদম শটান তৃণমূল কংগ্রেসের সদর দফতরে ফোন করলেন সিবিআই অফিসাররা এবং তাতে যার পরনায় রুষ্ট হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরাসরি অভিযোগ করেছে যে পুরো ভোটের আগে সিবিআই আবার তার চাপের রাজনীতি শুরু করেছে এবং পাশাপাশি আজকে জমি নিয়ে আন্দোলনের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে রাস্তায় নামবেন আগামী 8 তারিখ জমি বিরুদ্ধে একেবারে স্বয়ং মুখ্যমন্ত্রী কলকাতার রাজপথে নামবেন। আর এর পাশাপাশি নিঃসন্দেহে সিবিআই তদন্তের সঙ্গে পাল্লা দিয়ে তদন্ত এগোচ্ছে ইডি। তার কারণ রোজ ভ্যালি কাণ্ডে চার্জশিট জমা পড়ল আদালতে এবং অবশ্যই এসএফআই সমর্থকদের ওপর আজ পুলিশের লাঠি চলল, তারা রক্তাক্ত হলেন। ওই কলকাতার রাজপথে আসবো এবং সবার শেষে আপনাদের দেখাবো যে সিবিআই গোয়েন্দাদের সামনে ঠিক কী বলেছেন মদন মিত্রের আপ্তসহায়ক এবং তার গাড়ির চালক, যাতে নিঃসন্দেহে বিড়ম্বনা বাড়বে রাজ্যের পরিবহন মন্ত্রী। কিন্তু অনুষ্ঠানের শুরুতে যে 5টা ঘটনা নিঃসন্দেহে ঈশ্বর গুপ্তর কথায় বলা যায় যে এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা। রাজ্য রাজনীতিকে যদি 5টা রঙ্গে, 5টা অধ্যায়, 5টা পর্বে ভাগ করি, ঘটনাবহুল এই দিনের 5টা বড় ঘটনা দেখুন। একদিন 5টি বড় খবর। সুব্রত বক্সির সঙ্গে কথা বলতে চেয়ে তৃণমূলের সদর দপ্তরে সিবিআই এর ফোন, কিন্তু সে সময় উপস্থিত ছিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, সিবিআই ফোন করেছে শুনে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো ভোটের মুখে মোদী সরকারের বিরুদ্ধে বহু পরীক্ষিত হাতিয়ারকেই ফের ব্যবহার করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমি বিলের বিরোধিতায় 8 তারিখ ধিক্কার মিছিলে অংশ নেবেন তিনি। রোজভ্যালি কাণ্ডে 40 পাতার চার্জশিট এবং 1133 পাতার নথি আদালতে পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু ও 5 ডিরেক্টরের নাম রয়েছে চার্জশিটে। সুদীপ্ত গুপ্তর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর আইন অমান্য ঘিরে রণক্ষেত্র রানী রাসমণি রোড। পুলিশের লাঠিতে রক্তাক্ত 10 বিক্ষোভকারী, আহত 3 পুলিশ কর্মী। রাজ্যে সন্ত্রাসের রাজত্ব চলছে, অভিযোগ এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সরকারের সমালোচনায় সরব সিপিএম এর রাজ্য সম্পাদক। সারদাকাণ্ডে মদন মিত্রর বিরুদ্ধে আরো চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, পরিবহন মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ক বাপি করিম মিডল্যান্ড পার্কের অফিসে গিয়ে সুদীপ্ত সেনের সঙ্গে দেখা করেছেন। সারদা কর্ণধারের কাছ থেকে টাকা ভর্তি প্যাকেট নিয়ে মদন মিত্রকে দিয়ে এসেছেন। এছাড়াও সারদার গাড়ি নিয়েও মদন মিত্রর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এবিপি আনন্দ। জয়প্রকাশ মজুমদার এবং তন্ময় ভট্টাচার্য আমার প্রথম টেবিলের অতিথি। জয়প্রকাশবাবু, প্রথমে আপনার কাছে আসবো, সেটা হচ্ছে পুরো ভোটের আগে এই ফোন করে আবার ভয় দেখানোর চেষ্টা একদম আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে। বনগা ভোটের আগেও আপনারা চেষ্টা করেছিলেন, লাভ হয়নি, আবার তাতেও শিক্ষা হয়নি, পুরো ভোটের আগে ময়দানে নেমেছেন। যেহেতু তৃণমূল কংগ্রেস জমি বিল নিয়ে আন্দোলন করেছে, তাতে ভয় পেয়ে সিবিআইকে দিয়ে ফোন করালেন। সারদাকে নিয়ে এইসব নক্কা ছক্কা করতে কে বলেছিল এনাদের? না করলেই তো হতো। এসব যদি না করতেন তাহলে তো হয়ে যেত। আমি শুধু পার্থবাবুর আজকে ইন্টারভিউটা দেখছিলাম, পাশে অ্যাসিস্ট্যান্ট সুব্রত মুখোপাধ্যায়কে বসিয়ে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন আজকে, তো ভালো লাগলো দেখে। পার্থবাবু বলছেন যে আপনার কথাটা আমি মনে করিয়ে দিই পার্থবাবুকে, এই যে 5-3-15 সিবিআই এর যে চিঠি, তাতে অ্যাড্রেসটা 36G তপসিয়া রোড। এটা তো বোধহয় তৃণমূলেরই অ্যাড্রেস, অফিসেরই অ্যাড্রেস, যদিও আরো দুটো অ্যাড্রেস আছে ওদের অফিসের, একটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট আর একটা বর্তমানে আলিপুর সেন্ট্রাল জেল। তো ওই দুটো বাদ দিলে এটা তো অফিসিয়াল অ্যাড্রেস তৃণমূল কংগ্রেস অফিসের। তো সেইখানে গেছে, মুকুল রায়ের নয় নাম লেখা আছে, কারণ তিনি তো জেনারেল সেক্রেটারি ছিলেন। ওনারা চেঞ্জ করেছেন। সুব্রত বক্সি, পার্থবাবু তো আগে কর্পোরেটে কাজ করতেন, তিনি তো জানেন যদি ওনার অ্যান্ড্রিউলে চিঠি যায় আগের জেনারেল ম্যানেজারের নামে, তার মানে চিঠিটা মিথ্যে হয়ে যায় না। আচ্ছা, তারপরে আপনার চিঠিটাই আমি একটু নিই। সেটা হচ্ছে এই চিঠিটা
5th মার্চ দেয়া হয়েছে, ফোনটা এলো জয়প্রকাশ দা 2রা এপ্রিল। আমি যদি তৃণমূলের সেটাই বলতে যাচ্ছি, আমি বলছি তৃণমূলের অভিযোগ ছাড়ুন, আমি যদি বিষয়টা এইভাবে দেখি যে তারপর 5ই মার্চ এই চিঠি, 10ই মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর বহুচর্চিত বৈঠক, তারপরে বিষয়টা ধামাচাপা পড়ে গেছিল। এখন আবার জমি বিলের বিরুদ্ধে মমতা সরব হচ্ছেন, সেই জন্য প্রায় এক মাস পরে আবার সিবিআই ফোন করলো। আমি বলছি এই চিঠিতে তো পরিষ্কার লেখা আছে যে আগামী 10ই মার্চ, মানে এই চিঠি যবে ইস্যু হয়েছিল তার 5 দিনের মধ্যে সকাল 10:30টার মধ্যে তথ্য প্রমাণ জমা দিতে হবে। এত দেরি কেন? এটাই উল্টো ভাবে আপনারা ধরুন, বলুন, যে একটা দায়িত্বশীল পার্টি বাংলা শাসন করছে, তাদের দায়িত্বের মধ্যে তো এটা পড়ে। সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছে, তাদের চিঠিতে কয়েকটা তাদের পার্টির হিসেব নিকেশ চেয়েছে। হিসেব নিকেশটা দিতে আপনি বলছেন সাধারণ হিসেব নিকেশ, কেন দেরি হবে? আমি বলছি আরেকটা, কিন্তু সাধারণ নয়। আচ্ছা আমি বলছি আরেকটা, পার্থবাবুদের দায়িত্বশীল সিবিআই তারা কেন এক মাস লাগালো? ফোনটাতে এতই একটা ফোনে এত কেঁপে গেলেন কেন? মমতা দেবী শুনলাম নাকি আজকে খুব উষ্মা প্রকাশ করেছে, আমি সত্য মিথ্যে জানি না। প্রশ্নটা হচ্ছে চিঠির উত্তর দিলেন না, সাধারণ হিসেব নিকেশ চেয়েছে। যদি কিছু লুকোবার না থাকে তাহলে উত্তরটা দিলেন না কেন? আমি আপনার কাছে আবার আসবো। তার আগে দর্শকদের একবার দেখাবো যে আজকে এই টেলিফোন যাওয়ার প্রতিক্রিয়া নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস যথেষ্ট তাদের প্রতিক্রিয়া দেখিয়েছে। দেখুন, আগে গিয়েছিল নোটিশ, এবার তৃণমূলের সদর কার্যালয়ে সরাসরি ফোন সিবিআই এর। তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে কর্ণ নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক আধিকারিক তপসিয়ার তৃণমূল ভবনে ফোন করেন। তৃণমূলের বর্তমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সির সঙ্গে কথা বলতে চান তিনি। তৃণমূল ভবনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মী সিবিআই এর ওই আধিকারিককে জানান, প্রচারের জন্য এই মুহূর্তে মেদিনীপুরে রয়েছেন সুব্রত বক্সি। সিবিআই এর এই ফোনের খবর পৌঁছয় উত্তরবঙ্গ সফররত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সূত্রের খবর, সিবিআই এর ফোন প্রসঙ্গে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন ফোন করা হচ্ছে? তৃণমূল কি করে বুঝবে যে সিবিআই এর তরফেই ফোন করা হচ্ছে? অন্য কেউ তো ফোন করতে পারে। সিবিআই যদি দায়িত্বশীল তদন্তকারী সংস্থাই হয় তাহলে কেন তারা ফোন করছে? ফোন করার আগে কেন লিখিত নোটিশ দেয়নি? চিঠি পাঠান, উত্তর পাবেন। এখনো বলছি তো, আমরা এখানে হাজার হাজার চিঠি আসে, আমরা প্রত্যেকদিন বসি, তার উত্তর দিই। এ ধরনের কোনো চিঠি আসলে তারও উত্তর দেওয়া হবে। সিবিআই এর তরফে কেন তৃণমূল ভবনে ফোন গিয়েছিল তা স্পষ্ট না হলেও সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তৃণমূল নেত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, আয় ব্যয়ের ব্যাপারে তৃণমূল অত্যন্ত স্বচ্ছ। 2011-12, 2012-13 এবং 2013-14 অর্থবর্ষের আয়কর রিটার্নও দাখিল করা হয়েছে। তাছাড়া নির্বাচন যখন হয়েছিল তখন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন মুকুল রায়। তাহলে কেন সুব্রত বক্সির সঙ্গে কথা বলতে চাইছে সিবিআই? এখানেই শেষ নয়। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে ক্ষুব্ধ মমতা আরও বলেন, এরপর দলের কাছে সিবিআই যদি লিখিতভাবে কিছু জানতে চায়, সেক্ষেত্রে দলের সভানেত্রী হিসেবে তিনিই তার জবাব দেবেন। যদিও সিপিএম এর দাবি, ভয় পেয়েই এমনটা বলছেন মুখ্যমন্ত্রী। কটাক্ষের সুরে কংগ্রেসের প্রশ্ন, সিবিআই কার সঙ্গে কথা বলবে তা কি মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন? খোঁচা দিচ্ছে বিজেপিও। ভয়ে জুজু হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। হিসেব পরিষ্কার থাকলে দিয়ে দিত, অপরিষ্কার, অস্বচ্ছ, একেবারে সব তালগোল পাকানো, স্বাভাবিক কারণেই ভয় পাচ্ছেন। এমনকি সুব্রত বক্সি যদি কিছু বেফাস বলে ফেলে, অতএব উনি নিজেই কথা বলবেন, কারণ উনি ছাড়া দলে আর কেউ নেই। সিবিআই কাকে ফোন করবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা পারমিশন নিতে হবে নাকি? এখন সিবিআই কেন আসছে, আগামী দিনে কে চোর হবে আমার জানা নাই। আজকে আমি সাধারণ সম্পাদক আছি, আমি যদি কালকে পাল্টে যাই, কালকে আমার জায়গায় যিনি আসবেন, সাধারণ সম্পাদকের কাছে যা প্রশ্ন করার তিনি জবাব দেবেন, কারণ আমি আমার দায়ভার তাকে বুঝিয়ে দিয়ে যাব। বিরোধীরা খোঁচা দিলেও সিবিআই এর ফোনের প্রেক্ষিতে তৃণমূল মহাসচিবের অভিযোগ, পুরো ভোটের আগে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। যখনই নির্বাচন আসে তখনই দেখি এরা একটা একটা করে ফোন করে। কতবারও লক্ষ্য করে দেখুন, আমাদের চিঠির ভয় দেখিয়েছিল, তখন বনগাঁর ইলেকশন সেদিনকে ছিল। অর্থাৎ নির্বাচনের মুখে দলকে নড়বড়ে করবার চেষ্টা। সারদাকাণ্ডে মুখ্যমন্ত্রীকেও জেরা করুক সিবিআই, অনেকদিন আগেই এই দাবি তুলেছে বিরোধীরা। তারই মধ্যে এবার সিজিও কমপ্লেক্স থেকে ফোন গেল তৃণমূল ভবনে। পুরো ভোটের আগে যা ঘিরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবিপি আনন্দ। তৃণমূল বলছে যে দূরত্ব বেড়েছে,
রাস্তায় নামবেন মুখ্যমন্ত্রীর হুমকি, সঙ্গে সঙ্গে একেবারে সিবিআই এর ফোন। চিঠির উত্তরটা দিচ্ছেন না কেন? এক্ষুনি বললেন পার্থবাবু হাজার হাজার চিঠি আসে, সিবিআই এর চিঠি হাজার হাজার চিঠির সঙ্গে গুলিয়ে ফেললেন। সিবিআই এর চিঠি 100 জনের বেশি লোকের, তারা যে মারা গেছে সেই আত্মার, অতৃপ্ত আত্মার সন্দেশ নিয়ে এই চিঠি। এই বাংলার লোক মারা গেছে, 70-80 লক্ষ লোক নির্যাতিত হয়েছে, তারা বিনিয়োগ তাদের শেষ হয়ে গেছে, রাস্তায় বসেছে, তাদের নিয়ে এই চিঠি। আর সেই চিঠিকে কে বলছেন? পার্থবাবু বলছেন হাজার হাজার চিঠির একজন, একটা চিঠি। ভেবে দেখুন এদের স্পর্ধা এবং এদের কতখানি দুর্বিনীত এদের নির্দেশ, যে সিবিআই খুঁজে বার করার চেষ্টা করছে যে সারদার টাকা কোথায় গেছে। ক্ষমতা থাকলে উত্তর দিন। হাজার হাজার চিঠির মধ্যে এতটা দেরি, 5ই মার্চের পর 2রা এপ্রিল কি করেছে? এর মাঝখানে আপনিও তো জানেন, আমরাও শুনেছি। 5 দিন সময় দিলেন। আমরা শুনেছি, আমরা জানি না 10 তারিখ যেই তথ্য গেল না ফোন করতে পারতেন। না না, সিবিআই এর আমরা উত্তর দিতে পারবো না। এক মিনিট, সিবিআই এর আমরা উত্তর দিতে পারবো না, কিন্তু এইটুকুনি জানি এই চিঠির একটা উত্তর মুকুলবাবু দিয়েছিলেন যে আমি আর জেনারেল সেক্রেটারি নেই। মুকুলবাবু বলেছিলেন আমি জেনারেল সেক্রেটারি নেই, এখন সুব্রত বক্সী। ইমেল করে তার পরবর্তী ক্ষেত্রে সেই মেল তাদের আর কোনো চিঠি পাঠিয়েছে কিনা তাও আমরা জানি না। আমরা জানি সিবিআই এখনো কোনো উত্তর পায়নি, তা পেয়ে তারা ফোন করে জানার চেষ্টা করেছে। আর এর মধ্যেই লুকিয়ে আছে এই তৃণমূল কংগ্রেস। একটাই ঘটনা, কবে কি চিঠি এটা নয়, সিবিআই পেছনে লেগে আছে, পালাতে পারবেন না, উত্তর দিতে হবে, ওই ছবির হিসেব দিতে হবে। মুখ্যমন্ত্রীকে ডেলো পাহাড়ে যিনি বলেছিলেন আপনাকে প্রধানমন্ত্রী করব, তার হিসেব দিতে হবে, তার হিসেব দিতে হবে। তন্ময়দা, কি মনে হচ্ছে যে সুব্রত বক্সী না মুকুল রায়, এই কোথায় চিঠিটা কার নামে পোস্ট করা হবে তাতেই কি ডিলেটা হলো 5 মার্চ থেকে 2রা এপ্রিল? আয় ব্যয়ের ব্যাপারে তো তৃণমূল অত্যন্ত স্বচ্ছ, একটু আগেই পার্থবাবু বললেন সেটা। এখন সারদার ঘটনা সামনে আসবার পর থেকে বারবার সব মহল থেকে জানতে চাওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী জানান যে তার ছবি কোন বছরে কত টাকার বিক্রি হয়েছে, কারা কিনেছেন। তো অত্যন্ত স্বচ্ছ আয় ব্যয়ের ব্যাপারে জানিয়ে দিতে পারতেন, জানাননি। চিঠি এসেছে জেনারেল সেক্রেটারির নামে, সেটাই দস্তুর। জেনারেল সেক্রেটারিকে এরা বদলেছে, বদলাতেই পারে, গণতান্ত্রিক দলের নিয়ম। তাতে জেনারেল সেক্রেটারির পদটা উঠে যায় না, ব্যক্তিটা বদলায়, দায়িত্বটা বদলে যায় না। সুতরাং চিঠিটা অ্যাড্রেস টু মুকুল নয়, না অ্যাড্রেস টু জেনারেল সেক্রেটারি, কোশ্চেনটা এইটা, উত্তরটা তার ভিত্তিতে হওয়া উচিত। আবার উল্টো দিক থেকে আর একটা প্রশ্ন, যেটা একটু আগে তুমি করছিলে, যে চিঠির ডেট 5ই মার্চ, তাতে বলা হলো সময়সীমা 5 দিনের, সময়সীমা 5 দিন। 10ই মার্চ আমি মেনশন করে দিই, সকাল 10:30টার মধ্যে আমি বলছি, নথি চাই, আমি বলছি। আর ঘটনাচক্রে 10ই মার্চই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠক হলো। এখন জমি বিল, সেই কারণের জন্য সিবিআই চিঠি ব্যাখ্যা হচ্ছে। এখন দুর্জনদের তো ব্যাখ্যা করবার কোনো যুক্তি লাগে না। তো এইরকম ব্যাখ্যা যদি কেউ উপস্থিত করে যে 5ই মার্চের পরে 10ই মার্চ ওই বৈঠকটা হলো, এবং তারপরে হচ্ছে স্ট্যান্ড তো খালি জমি বিল নিয়েছিল না, স্ট্যান্ড বিমা বিল নিয়েও ছিল, স্ট্যান্ড কয়লা খনি বন্টনের অর্ডিন্যান্স নিয়েও ছিল। বিমা বিল নিয়ে স্ট্যান্ড পার্লামেন্টে বয়কট করে সুবিধা করে দিয়ে পার্লামেন্টে বদলে গেল, খনি আর কয়লা খনি বন্টনের পক্ষে ভোট হলো। তাহলে জমি বিল নিয়ে আগামীকাল পক্ষে ভোট হবে না, তার গ্যারান্টি তৃণমূল কংগ্রেস কি করে দেবে? আচ্ছা বেশ, এতে আসবো। তার আগে আমি দর্শকদের দেখাতে চাইবো যে সিবিআই এর একটা অংশ মনে করছেন যে স্বপন কান্তি ঘোষ এই মুহূর্তে তৃণমূল থেকে সাসপেন্ডেড সিউড়ির বিধায়ক, যদি তিনি দাবি করেছেন যে সাসপেনশনের চিঠি এখনো পর্যন্ত তিনি পাননি। স্বপন বাবু বলেছেন যে নির্বাচনের আগে 15 লক্ষ টাকা তাদের দেয়া হয়েছিল। এই বক্তব্যকেও নথিভুক্ত করার কথা ভাবছে সিবিআই গোয়েন্দারা। একেবারে তৃণমূল ভবনে এবার সিবিআই এর ফোন। সূত্রের খবর, এতে ঘনিষ্ঠ মহলে তৃণমূল নেত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছেন আয় ব্যয়ের ব্যাপারে তৃণমূল অত্যন্ত স্বচ্ছ। এ নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। কটাক্ষের সুরে তাদের প্রশ্ন, যেভাবে তৃণমূলের সদ্য সাসপেন্ডেড বিধায়ক স্বপন কান্তি ঘোষ সম্প্রতি কুপন কেলেঙ্কারি নিয়ে চাঞ্চল্যকর খোলসা করেছেন, তারপরও কি তৃণমূলকে স্বচ্ছ দল বলে দাবি করা যায়?
মুকুলবাবুর সাথে নির্বাচন সমস্ত আলোচনা হয়ে যাওয়ার পর এক আধিকারিক আসেন, অফিস স্টাফ এসে বলেন যে আপনারা শেষ হয়ে গেলে আমার উপরে ঘরে যাবে। সেখানে যায় এবং তিনি যথারীতি আলমারি খুলে আমাদের প্রার্থীদেরকে একের পর এক টাকা বুঝিয়ে দেন। খাতায় জাস্ট একটা খাতা ছিল, সেই খাতাতে আমাদেরকে সইটা করে নিতে হয়েছিল। 2011 সালে বিধানসভা ভোট চলাকালীন তৃণমূলের বিরুদ্ধে প্রচারে কালো টাকা ব্যবহারের অভিযোগ তোলেন গৌতম দেব। দাবি করেন তৃণমূল ভবন থেকে দলের 226 জন প্রার্থীর প্রত্যেককে বিধি ভেঙে 15 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। সম্প্রতি এই সুরই শোনা গিয়েছে তৃণমূলের সদ্য সাসপেন্ডেড বিধায়ক স্বপন কান্তি ঘোষের গলাতেও। যেটা করেছিলাম এটা তো অস্বীকার করার উপায় নেই, এই ম্যানিপুলেশনটা আমাদের করতেই হয় প্রত্যেককে। যেহেতু আমি কর্পোরেট জগতের লোক, আমি 1 লক্ষ টাকা জমা করেছি, আবার সেখান থেকে খরচ করেছি, আবার 2 লক্ষ টাকা জমা করেছি, 1.5 লক্ষ টাকা জমা করেছি। এই দাবি যদি সত্যি হয় সেক্ষেত্রে 226 জন তৃণমূল প্রার্থীকে 15 লক্ষ টাকা করে দেওয়া হলে তা দাঁড়ায় প্রায় 34 কোটি টাকা। কিন্তু এই টাকা তৃণমূলের আয় ব্যয়ের হিসেবে তো দেখানো হয়নি। কেন এই বিপুল টাকার উল্লেখ নেই? প্রশ্ন বিরোধীদের। তাঁদের দাবি প্রয়োজনে স্বপন কান্তি ঘোষকেও সিবিআই এর জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ তিনি নিজেই স্বীকার করেছেন তৃণমূল ভবন থেকে তাকে টাকা দেওয়া হয়েছিল, তাই তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। এবিপি আনন্দ। তন্ময়বাবু, স্বপন কান্তি ঘোষের দাবি যে রাজ্য রাজনীতিতে ঢেউ তুলেছে তা নয়, তদন্তকারী সংস্থাগুলো বিশেষভাবে খতিয়ে দেখছে এই বক্তব্যর সত্যতা। এই বক্তব্য প্রথম উত্থাপন করেছিলেন গৌতম দেব, আপনারা সবাই জানেন, এবং অনেক দিন আগে থেকে এই কথা আমরা বলে আসছি। এখন সততার প্রতীক খাতায় লুট হচ্ছে, যে কোন খাতায় 293 জনের সই আছে, একজন নেননি উপেন বিশ্বাস, তাহলে এই যে বাকি সকলের সই আছে যে খাতায়, না 293 না, তৃণমূল প্রার্থী যে 226, এই 226-এর সই যে কোন খাতায় আছে, সেই খাতায় এখন সততার প্রতীক লুটোচ্ছে আর কি। তো ফলে ওই খাতাটা যদি উদ্ধার করা যায় তাহলে সততা আরো বেশি উন্মোচিত হবে, এবং সেই সততা উন্মোচিত হওয়ার পরে এই 15 লক্ষের যে সোর্স, সেই সোর্সের অনুসন্ধান হবে, এবং সেই সোর্সের অনুসন্ধান হলে পরে ছবি বিক্রির অনুসন্ধান হবে, অথবা ছবি বিক্রি ছাড়া অন্য পথে অর্জিত অর্থের অনুসন্ধান হবে। আপনি বলছেন সোর্সের মধ্যে যদি ভূত থাকে সেটা উন্মোচিত হবে। না, ভূত তো আছে বটেই। সুমন, আমি শুধু একটা কথা বলি যে আজকে আরেকটা ঘটনা প্রমাণ হলো এই সিবিআই এর ফোন দিয়ে, যে গত 10-15 দিন ধরে অনেকেই বলছিল আচ্ছা সিবিআই কি চুপচাপ হয়ে গেল, আমরা শুনছিলাম। আসল ঘটনাটা হচ্ছে আমরা জানি যে সিবিআই, বোঝা যাচ্ছে সিবিআই এর মতন কাজ করছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তথ্য প্রমাণ, একটু আগে আমার দাদার সঙ্গে কথা হচ্ছিল যে খুনের জায়গাকার রক্ত সমস্ত মুছে দিয়ে গেছে সিট, আজকে স্পেশাল ফরেনসিক ডেকে স্পেশাল কেমিক্যাল দিয়ে দেখতে হচ্ছে রক্তর দাগ আছে কিনা, সেইভাবে খুঁজে বার করতে হচ্ছে সিবিআই। আমি পরবর্তী টেবিলে যাব, তার আগে আপনাদের দেখাবো যে এই যে আইনগত বিষয়টা সামনে এসেছে, যে সিবিআই চিঠিটা লেখা হয়েছিল মুকুল রায়, সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস, তিনি আর সেই মুহূর্তে সেই পদে ছিলেন না, সুব্রত বক্সী এখন এই পদে। তাহলে সিবিআই এর চিঠির জবাব দেওয়ার দায়টা আসলে কার? কি বলছেন আইনজীবীরা, দেখুন। প্রথমে চিঠি, পরে তৃণমূল ভবনে ফোন, যার ঠিক পরেই ঘনিষ্ঠ মহলে তৃণমূল নেত্রীর ক্ষোভ উগরে দেওয়া। সুব্রত বক্সীর সঙ্গে সিবিআই কথা বলতে চাওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ, প্রয়োজনে ভবিষ্যতে নিজেই সিবিআইকে জবাব দেওয়ার ইঙ্গিত ঘনিষ্ঠ মহলে, যা ঘিরে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে কি করতে পারে সিবিআই? তৃণমূলের অধুনা সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সীর সঙ্গেই তারা কি কথা বলবে, নাকি মুকুল রায়কে ফের তলব করবে সিবিআই? আইনজীবীদের একাংশের মতে কার সঙ্গে তদন্তকারীরা কথা বলবেন তা ঠিক করার এখতিয়ার সম্পূর্ণভাবে সিবিআইয়েরই। সিবিআই সুব্রত বক্সীকে ডেকে ঠিকই করেছেন, আনুষ্ঠানিকভাবে দলের যিনি সম্পাদক তাকে ডেকেছেন। এখন যদি সম্পাদক যদি বলে আমি জানি না, তাকে বলতে হবে কে জানে। উনি যদি বলেন যে আমার মনে হয় এটা একজন জানেন, ক জানেন, তাহলে সে ককে ধরবে। ক যদি বলেন আমি জানি না, জানে, মকে ধরবে। সিবিআইকে তদন্ত করে বার করতে হবে। সূত্রের খবর, তৃণমূল ভবনে সিবিআই এর ফোনের প্রসঙ্গে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, এরপর দলের কাছে সিবিআই যদি লিখিতভাবে কিছু জানতে চায় সেক্ষেত্রে দলের সভানেত্রী হিসেবে তিনিই তার জবাব দেবেন।
যদিও আইনজীবীদের একাংশের দাবি, সিবিআই কোন পথে এগোবে তা কারো বক্তব্যের ওপর নির্ভর করে না। তাদের মতে তদন্তের স্বার্থে যাকে মনে হবে তাকেই ডাকতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই তদন্তের স্বার্থে কাকে ডাকবে না ডাকবে এটা অ্যাবসলিউটলি সিবিআই এর নিজস্ব ব্যাপার। রাজনৈতিক দলের যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার বা জেনারেল সেক্রেটারি, তিনি সেই রাজনৈতিক দলের সমস্ত কর্মকাণ্ডের জন্য রেসপন্সিবল থাকেন। তো সুতরাং এখানে বর্তমান জেনারেল সেক্রেটারিকে ডাকার পূর্ণ অধিকার সিবিআই এর আছে। মাত্র একটি ফোন, আর তাকে ঘিরেই শোরগোল নানা মহলে। সিবিআই এখন কি করে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। অমিতাভবাবু, কোথাও কি তদন্ত ছেড়ে আসলে লড়াইটা রাজনৈতিক লড়াই করে দেওয়া হচ্ছে কৌশলে? কেন আপনাকে বলি, সেটা হচ্ছে তথ্যের আদান প্রদান এবং অত্যন্ত সাধারণ তথ্য চাওয়া হয়েছে, কিন্তু সেখানে যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী বলছেন যে আমায় ফোন করতে বলুন, তখনই লড়াইটা কোথাও একটা সিবিআই বনাম তৃণমূল কংগ্রেস বা বকলমে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা তো শুরু থেকেই করার চেষ্টা হচ্ছে। যখন থেকে তদন্ত শুরু হয়েছে তখন থেকেই তো বোঝাটা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে কেন্দ্রের অমুক দল তারাই কলকাঠি নাড়ছে। এখানে যে জিনিসটা, যে মুকুলবাবুকে চিঠিটা দেওয়া হয়েছিল 5 তারিখ, মুকুলবাবু ঠিক 10 তারিখের আগেই কিন্তু ইমেল করে দিয়ে বলেছেন। এইবারে একটা জিনিস হচ্ছে কি, যে এর ভেতরে আমি খবর যেটা পেলাম যে মুকুলবাবু নাকি একটা চিঠি পেয়েছেন সুব্রত বক্সির কাছ থেকে। এখানে ওকে যে সরিয়ে দেয়া হলো সাধারণ সম্পাদকের পদ থেকে, আমি যতদূর শুনেছি যে মুকুলবাবু তো জানেনও না, মানে সেটা সংবাদ মাধ্যমে উনি জেনেছেন যে উনি আর নেই। তাহলে এটাও তো যে যদি তাকে অব্যাহতি দিয়ে থাকে। হ্যাঁ, আপনি বলছেন যে সুব্রত বক্সির কাছ থেকে চিঠি গেছে মুকুল রায়ের কাছে। হ্যাঁ, আমি খবর পেলাম, তাতে লেখা আছে যে অমুক কাগজপত্র দাও। তা মুকুলবাবু একটা কোনো সংস্থার বা একটা পার্টির সাধারণ সম্পাদক, মানে কি তিনি সেই মানে মাথায় ঝাঁকা মুটে নিয়ে যখন বেরিয়ে গেলেন তিনি কি সব কাগজপত্র নিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন? তা তো নয়। তার একটা অফিস আছে, তার স্টাফ আছে, তার একজন কোষাধ্যক্ষ আছে, এবং তিনি যখন মুকুলবাবু যদি নিয়ে যেতেন তাহলে সেটা বেআইনি কাজ হতো। বেআইনি কাজ হতো। মানে আমি কি করে দপ্তরের কাগজপত্র কি করে মুকুল রায় নিয়ে যান? না, এবং আরেকটা কি, এই অডিটেড ব্যালেন্স শিট বা কাগজপত্র এটা একটা পাবলিক ডোমেনে আছে, কারণ এটা যখন ইলেকশন কমিশনের কাছে দেয় তো সেখান থেকে তোমরা জোগাড় করে নিতে পারো না। আমার মনে হচ্ছে একটা ভয় লাগছে যে এটা একটা চাল, যে এইভাবে হচ্ছে কি এখন মুকুলবাবুকে না গ্রেপ্তার করে একটা এফআইআর রাজ্যের তরফে আপনি বলছেন। হ্যাঁ, হতে পারে। আমি ফাইন এই সম্ভাবনায় আসবো না। আমি দ্রুত একবার দেখবো যে এই তৃণমূল কংগ্রেসের কাছে সিবিআই এর তলব কোন সময় ঠিক কি ঘটনা ঘটেছে এই মুহূর্তে আরেকবার আপনাদের মনে করিয়ে দেবো। তৃণমূল ভবনে এবার ফোন সিবিআই এর। ফোন করে তারা কথা বলতে চাইল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সির সঙ্গে। এতেই রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। পর্যবেক্ষকদের একাংশ সিবিআই এর এই ফোনের সঙ্গে গত মাসের শুরুর দিকে তৃণমূল ভবনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নোটিশ পাঠানোর যোগসূত্র খুঁজে পাচ্ছে। তৃণমূলকে পাঠানো সিবিআই এর সেই নোটিশে বলা হয়েছিল তদন্তের স্বার্থে বেশ কিছু নথি তাদের প্রয়োজন। 2010 থেকে 2014 অর্থবর্ষ পর্যন্ত ডোনেশন, বিজ্ঞাপন এবং ছবি বিক্রি করে যে অর্থ তৃণমূল পেয়েছে তার সবিস্তারে হিসাব পেতে চায় সিবিআই। সিবিআই এর এই নোটিশের উত্তর দিতে বলা হয় তৃণমূলের সাধারণ সম্পাদক কিংবা তাঁর দ্বারা দায়িত্বপ্রাপ্ত কাউকে। আর এতেই তৈরি হয় বিতর্ক, কারণ সিবিআই তৃণমূলকে নোটিশ পাঠায় 5ই মার্চ, কিন্তু তার আগে 28শে ফেব্রুয়ারি মুকুল রায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় দায়িত্ব দেন সুব্রত বক্সিকে। তাই উত্তর কে দেবেন, মুকুল না সুব্রত, এ নিয়ে তৈরি হয় বিতর্ক। ঘনিষ্ঠ মহলে মুকুল রায় তখন দাবি করেছিলেন সিবিআইকে ইমেল করে তিনি বলেছেন 28শে ফেব্রুয়ারির পর তাঁকে তৃণমূলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাই চিঠির জবাব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এ বিষয়ে যা বলার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসই বলবে। সিবিআই এর তরফে তখন বলা হয়েছিল তৃণমূল কংগ্রেস আগে উত্তর দিক, সেই মতো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার তৃণমূল ভবনে সিবিআই এর ফোন। সুব্রত বক্সি এখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাই কি মাসখানেক আগে পাঠানো নোটিশের প্রেক্ষিতে তাঁর সঙ্গে কথা বলতে চাইছে সিবিআই? তৈরি হয়েছে জল্পনা। এবিপি আনন্দ। আমি আরেকবার অমিতাভকে জানতে চাইবো, আপনি বলছেন যে সুব্রত, আপনার খবর অনুযায়ী যে সুব্রত বক্সির একটি চিঠি মুকুল রায়ের কাছে গেছে। ওদের দলের সূত্রে শুনলাম কি লেখা চিঠিতে? সে লেখা আছে যে এই কাগজপত্র বা নথিপত্র যেগুলো আছে সেগুলো সব পাঠান আপনি।
তো আমার এখানে প্রশ্ন হচ্ছে কি যে অডিটর আছে, তার একটা অফিস আছে, তার একটা আলমারি আছে, কারণ এখানে তো স্বপনকান্তি ঘোষ যেটা বললেন যে আলমারির থেকে নাকি টাকা খুলে বেড়াতো, সেখানে নিশ্চয়ই কাগজপত্র আছে। তো আলমারি তো আর কাঁধে করে নিয়ে বা লোকজন ম্যাটাডোর করে তো নিয়ে যায়নি মুকুলবাবু। না, দলের কাগজপত্র যদি দলীয় দপ্তরের বাইরে বেরোয় তাহলে তো এফআইআর হবে। এখন ঘটনাটা হচ্ছে কারণ কাগজপত্রের মালিকানা তো দলের, ব্যক্তি দলের। তা তিনি যে পদেই থাকুন 28/2-তে কিন্তু মুকুলবাবুকে এরা অব্যাহতি দিয়েছে। আচ্ছা, এই ধরুন আর বোধহয় দিন 7-8 আগে যেটা খবর পেলাম যে এরকম একটা নাকি চিঠি তৃণমূল মানে এই দলের তরফ থেকে হচ্ছে কেউ একটা জানালো যে এরকম বোধহয় একটা চিঠি গিয়েছে। তো সেই চিঠি যদি গিয়ে থাকে এতদিন পরে কেন? আপনার কি মনে হচ্ছে কোথাও দলের তরফ থেকে দায় এড়ানোর চেষ্টা, কাগজপত্রে কোনো গরমিল থাকলে সেটা মুকুলবাবু সেটাই তো সেটা বলা হলো আজকে 15 একটা কি যে আজকে ছবির ব্যাপারটা দায়িত্ব কাটছিল। ছবি তো নিয়ে যে আগামী দিনে যে কি হবে, কারণ এই আমি জাস্ট কিছু তথ্য ঘাঁটতে যে জিনিসটা দেখলাম, একটা জগৎজননী বলে একটা অর্গানাইজেশন, আমি এটা আসবো। তার আগে দ্রুত আপনাদের কাছে একবার জানতে চাইবো, সেটা হচ্ছে যে অমিতাভবাবুর আশঙ্কা যে মুকুল রায়কে এই যুক্তি দিয়ে গ্রেফতারও করা হতো। এটা কিন্তু আমি এর আগে একবার বলেছিলাম সুমন, যে মুকুল বাবুকে এরা গ্রেফতার করে চেষ্টা করবেই, এবং এরা দ্রুত দেখবেন পরপর জেনারেল সেক্রেটারি বদলাতেও পারে পরপর, কারণ এদের মূল অসুবিধে হচ্ছে ভাবেননি এরা যে এই হিসেবের গন্ডগোল আসতে পারে। আজকে তো এটা পরিষ্কার। কয়েকদিন আগে আমরা খবরের কাগজে দেখলাম ইলেকশন কমিশনের কাছে তাদের গত বছরের আর্নিং সেটা চেঞ্জ করে 27 কোটি না 37 কোটি আমার ঠিক মনে নেই, দেখলাম ওরা চেঞ্জ করে দিয়েছে। 43 কোটি টাকা ধারণা আছে এই ঘটনার দায় কি মুকুল রায়ের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে? না, মুকুল রায়, আমি আবারও আপনাদের অনুষ্ঠানে বারবার বলে গেছি যে মুকুল রায় তখন দলের জেনারেল সেক্রেটারি ছিলেন, তারপরে তার দলের সেক্রেটারি পদ থেকে তাকে সরিয়ে সুব্রত বক্সী আসেন, কিন্তু তিনি তৃণমূলেরই একজন এমপি। তাহলে তার দায়বদ্ধতা থাকেই যে হিসাবপত্র যা যা চাওয়া হয়েছে তার উত্তর দেওয়ার। সেই জায়গাটা না দেওয়াতে এখন সুব্রত বক্সীর কাছে ফোন যাচ্ছে উইথাউট চিঠি বাদ দিয়ে। সিবিআই আমার এটা আমার অবশ্য ধারণা যে গতকাল তোগাড়িয়া যা গ্রেপ্তারি পরোয়ানার জন্য তাকে ঢুকতে দেওয়ার বাধা দেওয়া হলো, রাজ্য সরকারের একটা ফতোয়া দেওয়া হলো, তারপরেই সিবিআইয়ের ফোন। এর মধ্যে পুরোপুরি কোথাও একটা রাজনীতি আছে বলেই আমার মনে হয়। আচ্ছা, তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত কিন্তু পুরো ভোট এবং জমি বিল আন্দোলনের সঙ্গে ফোনটাকে জুড়ছিল, আপনি তোগাড়িয়ার সঙ্গেও জুড়লেন। না, আমি যেগুলো এই আপনারা দেখুন যে জবে থেকেই আপনাদের চ্যানেলে যে তৃণমূলের সম্ভাব্য ফল যা কর্মসূচি দেখিয়েছেন, যা দেখিয়েছেন, তারপর থেকে বিরোধীরা এতটাই আতঙ্কগ্রস্ত, ওদের কোথাও আর কোনো গুরুত্বই নেই। আচ্ছা, উত্তরটা দিয়ে দিচ্ছেন না কেন? এবার জয়প্রকাশ দা এত কথা বলছে, উনি সারদা নিয়ে তৃণমূলকে জড়াচ্ছেন, উনি একবারও তো বললেন না ওনার একজন এমপি যে রোজভ্যালির সাথে যুক্ত, মানিক সরকার যদি পারে কেন মমতা ব্যানার্জি পাচ্ছেন না? মমতা ব্যানার্জির সঙ্গে মানিক ভট্টাচার্য, মানিক সরকারের ঘটনা জানেন? আজকে তন্ময় বাবু তো সেটা বলছেন না, শুধু সারদা করে উত্তরটা দিচ্ছেন না কেন? আপনাকে আমি নিশ্চিন্ত করি, জয়প্রকাশ দার সমস্যাটা হচ্ছে যত রাজ্য বিজেপি অফিসের নিচে গন্ডগোল বাঁধছে, যত লাঠি ঠ্যাঙ্গা নিয়ে সম্বোধনা দিতে যাচ্ছেন, তত তাড়াতাড়ি ওরা বুঝতে পারছে যে ওদের রাজ্য সভাপতির অন্তত এখানে কোনো কিছু। খুব সহজ কথা, সিবিআই চাইছে, উত্তরটা দিচ্ছেন না কেন? সামান্য ব্যালেন্সিং সময় লাগবে কি আছে? আচ্ছা, সে তো তৃণমূলের সুপ্রিমো, তাকে নিঃসন্দেহে আমি সমীর বাবুকে আশ্বস্ত করতে পারি যে শুধু সারদায় নয়, এই আলোচনায় বড় করে বিশেষ করে রোজভ্যালির প্রসঙ্গও আসবে, তার কারণ রোজভ্যালিরা যে চার্জশিট পেশ করেছে ইডি আদালতে, কিন্তু তার আগে জমি বিলের ক্ষেত্রে সরাসরি বিরোধিতায় নামল তৃণমূল কংগ্রেস। স্বয়ং দলনেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন 8 তারিখে একটা মিছিল হবে এবং সেই মিছিলের তিনি নিজে নেতৃত্ব দেবেন। দেখুন,
পুরো ভোটের মুখে জোড়া চালেই কি বাজিমাত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সংখ্যালঘু ভোট ব্যাংকের পাশাপাশি এবার কি তাঁর নজর কৃষক ভোট ব্যাংক সুসংহত করার দিকে? রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠছে দুটি সিদ্ধান্ত ঘিরে। প্রবীণ তোগাড়িয়ার রাজ্যে ঢোকার ওপর সরকারের নিষেধাজ্ঞা, মোদীর সরকারের জমি বিলের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নামা। পুরো ভোটের মুখে কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতের পথে মমতা বন্দ্যোপাধ্যায়, জমি বিলের বিরোধিতা করে পথে নামছেন তিনি। 8ই এপ্রিল মৌলালি থেকে গান্ধী মূর্তি পর্যন্ত ধিক্কার মিছিল করবে তৃণমূল। একই দিনে জেলা জুড়ে সমস্ত ব্লকে প্রতিবাদ সংগঠিত করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালো ব্যাচ পরে ও মুখে কালো কাপড় বেঁধে পথে নামার নির্দেশ দিয়েছেন তিনি। কালা জমি বিলের যে অর্ডিন্যান্স, আমরা তা মানছি না। এক বিরাট ধিক্কার মিছিলের ডাক দিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কিন্তু হঠাৎ কেন জমি বিল নিয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আসরে নামার সিদ্ধান্ত নিলেন? কংগ্রেস সহ একাধিক দল জমি বিলের বিরোধিতা করায় এই মুহূর্তে মোদী সরকারের পক্ষে রাজ্যসভায় বিল পাশ করানো সম্ভব হচ্ছে না। সংসদের বাজেট অধিবেশনের প্রথমার্ধ শেষ হয়ে গিয়েছে। তাহলে ঠিক এখনই কেন রাস্তায় নেমে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে জমি যে কতটা স্পর্শকাতর বিষয় তা হয়তো মমতার চেয়ে ভালো কেউ জানেন না। সিঙ্গুর নন্দীগ্রামের জমি আন্দোলন তাকে ক্ষমতায় এনেছে। নন্দীগ্রামের ক্ষেত্রে তো সিপিএম স্বীকারও করে সেখানে জমি নেওয়া হয়নি ঠিকই, কিন্তু জমি অধিগ্রহণের ভাবনাটাই এত ভীতিজনক ছিল যে মানুষের মধ্যে তার তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। সিপিএম এর একাংশের দাবি বাম সরকার জমি ছিনিয়ে নেবে। বিরোধীরা এই অপপ্রচারকে নন্দীগ্রামে যে মাত্রায় নিয়ে গিয়েছিল তার মোকাবিলা করতে পারেনি দল। বর্তমানে মোদী সরকারের সম্পর্কেও কৃষকদের মনে ভীতি তৈরি করতে সেই বহু পরীক্ষিত জমি অস্ত্রকেই মমতা বন্দ্যোপাধ্যায় হাতিয়ার করতে চাইছেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। তাদের মতে পুরো ভোটের মুখে এই ইস্যু তুলে সার্বিকভাবে বিজেপির বিরুদ্ধে হাওয়া টানতে চাইছেন তৃণমূল নেত্রী, যাতে 2016 বিধানসভা ভোট পর্যন্ত তা টেনে নিয়ে যাওয়া যায়। এবিপি আনন্দ। জাদ, আপনার কাছে আসবো জমি বিল নিয়ে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীরা বলছেন যেটা পুরো ভোটের কথা মাথায় রেখে 10ই মার্চ একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছেছিল মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হলো, সুসম্পর্ক, সেখান থেকে একটা অ্যান্টি ক্লাইম্যাক্স শুরু হলো। যেন প্রথম হলো যে গঙ্গা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের না যাওয়া। দ্বিতীয় হচ্ছে রাজনাথ সিংহ, গোটা তৃণমূল কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দলও জানে ব্যক্তিগতভাবে রাজনাথ সিংহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সুসম্পর্ক। কতটা সুসম্পর্ক না হাওড়াতে দেয়াল লিখন হয়ে গেছিল অসীমবাবু প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে রাজনাথ সিংহ বিজেপিকে কনভিন্স করে সে প্রার্থী উইথড্রল করা হয়। যে নির্বাচনে প্রসূনবাবু জিতে সংসদে পৌঁছলেন, সেই রাজনাথ সিংহ এলেন, নিজে তো গেলেনই না, দুজনেই উত্তরবঙ্গে দেখা হলো না, কোনো প্রতিনিধি পাঠালেন না, উপরন্তু সোশ্যাল মিডিয়ায় লিখলেন যে ফেডারাল স্ট্রাকচার নাকি ধ্বংস হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তারপরে প্রবীণ তোগাড়িয়ার এই গ্রেফতারির বিষয়টা, এবং এই চতুর্থ হচ্ছে জমি বিল। পুরো ভোটের আগে রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে সংখ্যালঘু ভোট আরও সুসংহত করতে এই বিজেপির সঙ্গে দূরত্বতা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাতেই হবে, রাজনৈতিক বাধ্যবাধকতা। আপনি মানেন? না, মানে আমি আপনার সঙ্গে একমত, কিন্তু আমি ব্যাপারটাকে আর একটু পেছন থেকে দেখব। বলুন। ধরুন মমতা ব্যানার্জির উত্থান কিসের? জমি, সংখ্যালঘু। একদম। মমতা ব্যানার্জির এখন বর্তমান পরিস্থিতি কি? মানে আমি আপনাদের এই আলোচনাটা গোটাটাই শুনছিলাম। ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল দলের হিসেবে চাওয়া হয়েছে, তার কারণ গড়মিলের সন্দেহ আছে। কে চিঠি নেবে এই কনফিউশনটা ক্রিয়েট করে আসল প্রশ্নটা এড়িয়ে যাওয়া হচ্ছে। তার কারণ দল এখন একেবারে কোণঠাসা। তো মানে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওই যে স্ট্র্যাটেজি ব্যাক টু বেসিক্স, যখন কোনো কিছু কাজ করছে না, গভর্নেন্সের প্রশ্নে, আইন শাসনের প্রশ্নে তৃণমূল সরকার ফেলিয়ার, মধ্যবিত্তের মধ্যে এমনকি মানে সাধারণ মানুষের মধ্যে সরকারের শাসন নিয়ে তীব্র অসন্তোষ জমা হয়েছে। তাহলে এখন তৃণমূল দল কি করবে? তৃণমূল দল এতদিন যা করেছে, জমি আন্দোলন, এতদিন যা করেছে, দেখুন মমতা ব্যানার্জি তিনটে, তাহলে তো যা বলতে হবে যে মাস্টার স্ট্রোক, একদিকে সংখ্যালঘু ভোট এবং জমি আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জায়গায় পৌঁছে দিয়েছে, আবার ব্যাক টু বেসিক, যে দুটো ইস্যু কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিট্রে করেনি। হ্যাঁ, করেনি, কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, আমি তন্ময়বাবুর কথাটা নিয়েই বলবো যে দেখুন, আপনি
এখানে দেখাচ্ছেন যে ফেডারেল স্ট্রাকচার, আপনি সেকুলার এবং আপনি হচ্ছেন জমির প্রশ্নে কোনো আপোষ নেই আপনার, অথচ সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে কয়লার ক্ষেত্রে কিন্তু আপনি সাহায্য করলেন। তার ফলে এই পলিটিক্যাল ম্যানুভারিংটা আমি একটা যোগ করব, এবং আপনি দেখাচ্ছেন যে আপনি মোদি বিরোধী, যাতে সংখ্যালঘু ভোট আপনাকে বিশ্বাস করে, মানে যে ভারতবর্ষে এত মোদি বিরোধী এইরকম লড়াই করতে পারেন কেউ নেই, এই ভাবমূর্তিটা আমি প্রজেক্ট করি। এবং তার সঙ্গে আপনি মিলিয়ে দেখুন যে এই যে ধরুন মুসলিম সম্প্রদায়ের কয়েকজন ধর্মগুরু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে দাঁড়িয়েছিলেন, এই ফুরফুরা শরীফ এবং এরা, তারা কিন্তু প্রকাশ্যে এখন বলছে যে আমাদের কোনো লাভ হয়নি, এটা জাস্ট হচ্ছে ভোট ব্যাংক পলিটিক্স হয়েছে আমাদের সঙ্গে। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন পলিটিক্যালি খুবই মানে স্টিকি উইকেট যেটাকে বলে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেরত যাওয়া, যে একটা প্রশ্নে ওনার এখনো ক্রেডিবিলিটি আছে, সেটা হচ্ছে ল্যান্ড। বিকজ মানে ধরুন এবার মজার বিষয়টা কিরকম দেখুন, সিঙ্গুরে উনি টাটাদেরকে উৎখাত করলেন, আজকে কিন্তু সিঙ্গুরে কিচ্ছু হয়নি, কৃষকরাও জমি ফেরত পেল না, টাটাদেরও শিল্প হলো না, যে তিমিরে সেই তিমিরে পড়ে রইল। বিজেপি প্রতিনিধি দল গেলে তাদের শুনতে হয় যে আলু চাষ পরে ভাববেন, টাটাকে ফেরত আনুন। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন যে জিনিস নিয়ে ব্যাংক করে রাজনীতি করেছেন সেটা ফেল করছে। আমার মনে হয় উনি আর নতুন কিছু ভাবতে পারছেন না, তাই যেগুলো ওনার টাইম টেস্টেড স্ট্র্যাটেজি, যে সংখ্যালঘু, মানে শুধু সংখ্যালঘু বলবো না, একটা বিষয় আছে এখানে, কিন্তু পশ্চিমবঙ্গের একটা যে বিজেপি বিরোধী যে ভোটটা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেকে বিজেপি বিরোধী জায়গাটাই নিয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে হচ্ছে জমির প্রশ্নে কোনো আপোষ হবে না, এই একটা পলিটিক্স। অর্থাৎ এই দুটো ইস্যুকে বিজ্ঞাপন করতে হচ্ছে। আমরা দ্রুত একবার দেখাবো পরের টেবিলে যেতে যেতে যে কেন এই বিরোধিতার পেছনে রাজনৈতিক বাধ্যবাধকতা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি। পুরভোটের ঠিক মুখে প্রথমে রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে এড়িয়ে যাওয়া এবং তাঁর সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করা, তারপর বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়া রাজ্যে ঢোকার ওপর নিষেধাজ্ঞা, আর এবার জমি বিলের বিরোধিতায় পথে নামার সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তিন সিদ্ধান্তই রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে, কারণ অনেকেরই মতে গত কয়েক মাসে সংঘাতের পরিবর্তে তৃণমূল বিজেপির মধ্যে সখ্যতার ছবি বারবার ধরা পড়েছে। মমতা গত মাসেই দিল্লি গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় 20 মিনিট ধরে একান্তে বৈঠক করেছেন। তাঁর দল তৃণমূল রাজ্যসভায় মোদী সরকারের খনি ও কয়লা বিলের পক্ষে ভোট দিয়েছে। বিমা বিলের বিপক্ষে ভোট দেওয়ার পরিবর্তে রাজ্যসভা থেকে ওয়াকআউট করে তা পাশের রাস্তা আরও প্রশস্ত করে দিয়েছে তৃণমূল। এমনকি এর আগে সোনিয়া গান্ধীর আমন্ত্রণে দিল্লি গিয়ে লালকৃষ্ণ আডবাণী, অরুণ জেটলি, রাজনাথ সিংহের বাড়িতেও ছুটে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তা চুক্তিতে মোদী সরকার যখন প্রবল আগ্রহী, তখন ইউপিএ আমলে তার বিরোধিতা করলেও সম্প্রতি ঢাকা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান বদলে চুক্তির পক্ষে মত দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু এই প্রেক্ষাপটে হঠাৎই সখ্যতার আবহ থেকে সংঘাতের বাতাবরণ। চূড়ান্ত সংঘাতের রাস্তায় হাঁটতে শুরু করলেন তৃণমূল নেত্রী। প্রথমে গঙ্গা নিয়ে মোদীর ডাকা বৈঠকে গড়হাজির, তারপর যে রাজনাথ সিংহের সঙ্গে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বলে রাজনৈতিক মহলে খবর, সেই তিনি রাজ্য সফরে আসা সত্ত্বেও তাঁকে এড়িয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে রাজনাথের সম্পর্ক এতটাই ভালো যে রাজনৈতিক মহলে এও শোনা যায় মূলত এই সম্পর্কের সৌজন্যেই হাওড়া লোকসভা উপনির্বাচনে প্রার্থী দিয়েও তা প্রত্যাহার করে নিয়েছিল বিজেপি। এহেন রাজনাথের সঙ্গে দেখা তো দূরের কথা, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁর সফর নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন মমতা, যা অবাক করেছে অনেককেই। বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়া এতদিন বারবার রাজ্যে এলেও হঠাৎই ঠিক পুরো ভোটের মুখে তোগাড়িয়া রাজ্যে ঢোকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেন মুখ্যমন্ত্রী। আর এবার একেবারে মোদীর জমি বিলের বিরোধিতায় নিজে রাস্তায় নামার সিদ্ধান্ত। সিপিএম এর দাবি, পুরো ভোটের মুখে এটা মমতার রাজনৈতিক কৌশল। সামনে পৌরসভার ভোট, সেই কারণে উনি একটা কিছু ভাব দেখাচ্ছেন। এটা ভাব দেখানো ছাড়া বাড়তি কিছু না, কনসিস্টেন্ট কোনো ভূমিকা মুখ্যমন্ত্রীর কোনো ব্যাপারেই নেই। বিজেপি কংগ্রেসের কটাক্ষ, এখন মমতা জমি বিলের বিরোধিতা করছেন, পরে হয়তো সমর্থন করবেন। কয়লা আইন নিয়ে বা মাইন অ্যান্ড মিনারেলস আইন নিয়ে বিজেপির বিরোধিতা করা সত্ত্বেও পরে তৃণমূল কিন্তু ম্যানেজ হয়ে যায়। তা ভূমি অধিগ্রহণ বিল নিয়েও তৃণমূল ম্যানেজ হয়ে যেতে পারে, এরকম একটা আওয়াজ কিন্তু বাজারে আছে। ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য তিনি এখন নানান রকম খেলা খেলবেন। ইতিমধ্যে কিছু সাম্প্রদায়িক খেলা খেলছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এরপরে জমি বিল নিয়ে আমি জানি না, এই জমি বিল নিয়ে পরবর্তী সময় আবার কেন্দ্রে তিনি সমর্থন যোগাবেন কিনা আমি জানি না। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে মোদী সরকারের সঙ্গে সখ্যতার বিষয়টি সামনে চলে এলে পুরো ভোটে তার প্রভাব পড়তে পারে, সংখ্যালঘুদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। সম্ভবত এটা মাথায় রেখেই সংঘাতের সুর চড়াতে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ।
দেবজ্যোতি, কোথাও একটা যে জিনিসগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে বছরের পর বছর ডিভিডেন্ড দিয়েছে এবং দিয়ে এই মুখ্যমন্ত্রী চেয়ারে নিয়ে এসেছে, সেই প্রত্যেকটা জায়গা পুরো ভোটের আগে একবার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে ফিরছেন। সেটা সংখ্যালঘুদের কাছাকাছি পৌঁছানো, সেটা বিজেপি বিরোধিতা, সেটা জমি আন্দোলন, প্রত্যেকটা জায়গা ছোঁয়ার চেষ্টা করেছেন। কারণ তুমি দেখবে নিয়েলসনের যে সার্ভেটা তুমি দেখিছো, তাতে দেখা যাচ্ছিল যে গরিব মানুষের ভোট কিন্তু মমতার সঙ্গে রয়েছে। একটু পয়সা যাদের বেশি, আয় বেশি, সেটা বিজেপির দিকে যাচ্ছে। পশ্চিমবঙ্গে না আছে শিল্প, না আছে কর্মসংস্থান, গরিব মানুষ বেশি। সেই 77-78 সালে সেই যেহেতু তথ্য গরিব মানুষের ভোট আমাদের যে এটা এসেছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লার্জলি এবং সিপিএম এর সঙ্গেও, বামেদের সঙ্গে। ঠিক আছে, এবার এখানে শিল্প হয়নি। আর যেই 15,000 মাসিক আয় ক্রস করছে তখন বিজেপির দিকে যাচ্ছে। আমাদের হবে না, তার কারণ যে 77-78 সালে যে ল্যান্ড রিফর্ম হয়েছিল সেই জমির মালিক তখন যারা ছিল, এখন তো 40 বছর পর সেই জমির মালিক তো আরো 10 গুণ বেড়ে গেছে, আয় কমে গেছে, গরিব মানুষের সংকট হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই। মানুষ ওর ভোট ব্যাংক কি মমতা বন্দ্যোপাধ্যায় জানে, আমার ভোট ব্যাংক হচ্ছে গ্রামীণ ভোট 1, 2 হচ্ছে শহর ও গ্রামের গরিব গুরু মানুষ, 3 হচ্ছে মুসলিম ভোট ব্যাংক। মমতা একদম ক্রাইসিস, যার যেটা বলছে ক্রাইসিস, তাহলে ক্রাইসিসে বলে ক্রিকেটে নিয়ম হচ্ছে তুমি বেসিকে স্টিক করো, স্টিক টু দি বেসিক, বেসিকটা করো, স্টেট ব্যাটে খেলো। মমতার ওর যেটা বুঝলো সেটা ঢুকে গেছে। আমি তোমাকে যেটা বলবো, ঠিকই কয়লা বিল মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেছে, জাত বলছিল, খনি বিল সমর্থন করেছে, বিবাদে ওয়াকআউট করেছে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় করেনি কিন্তু এটা, ওই জয়প্রকাশ বাবুরও অনেক কিছু করেছে। এই সময় 10ই মার্চের পর এক ধাক্কায় নরেন্দ্রনাথ মোদী 43টা প্রজেক্টের পরিবেশ মন্ত্রকের ক্লিয়ারেন্স দিয়েছেন আমাদের রাজ্যে। তার মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, তার মধ্যে যেমন স্টেট গভর্নমেন্টের প্রজেক্ট, তেমনি বড় বড় প্রাইভেট প্রজেক্ট ছিল। 43টা প্রজেক্ট, সেই জয়ন্তী যেমন জয়ন্তী ট্যাক্স আটকে ছিল, এক স্ট্রোকে 43টা ক্লিয়ার করেছেন পরিবেশ মন্ত্রক, মানে উনিও করেছেন। কিন্তু আমার আজকে তোমার একটা খুব অবাক লাগলো একটা জিনিস শুনে, সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় কি বললেন, যখনই নির্বাচন আসে তখনই একটা একটা করে ওরা ভয় দেখায়, তারপরে ভয়ের উপাদান রয়েছে। এই তো বলে হচ্ছে মায়াবতী মুলায়ম, এটা বলে মায়াবতী মুলায়ম বলে যখনই ভোট আসে আমাদের ভয় দেখায়। এখনো রহস্য যে প্রকাশ কারাতের সঙ্গে মিটিং করে পরমাণু চুক্তিতে বিরোধিতা করবে বলে কিভাবে পাল্টিকে, কোন দুর্বলতায় পাল্টিকে সোজা সোনিয়ার পায়ে গিয়ে পড়লো মুলায়ম। মানে উনি এবং বলাই হয় যে সিবিআই কে ওইভাবে ব্যবহার করে। আমার যে প্রেস কনফারেন্স, আমি বলবো সুবল তুমি আবার পারো চালিয়েও, যে বলছেন যে যখনই নির্বাচন আসে তখনই ওরা একটা একটা করে আমাদের ভয় দেখে, আগের ভোটও দেখেছে, এখনো দেখাচ্ছে। তবে তুমি ভয় পাও, তোমার ভয় পাওয়ার উপাদান রয়েছে। তারপরে তুমি ভয় পাও বিজেপির হাতে, বা আমি তো বিজেপির হাতে বা সিবিআই হাতে ভয় পাওয়ার উপাদান আছে। এইবারে উপাদানটা কি? আমি একটা জিনিস দেখছিলাম সুবল, যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছে তার যে ইলেকশন এক্সপেন্ডিচার, তাতে 10-11 সালে ইলেকশনে খরচা হয়েছে 2 কোটি 10 লক্ষ টাকা, 11-12 যে ইলেকশন বছর, সে বছর খরচা হচ্ছে 4 কোটি 9 লক্ষ টাকা। আর স্বপন কান্তি অভিযোগ করছে তারা সবাই যদি 15 লক্ষ টাকা করে পেয়ে থাকে, সিবিআই বোধহয় ডাকবে, আমি দেখছিলাম এক্ষুনি, তাহলে কিন্তু ওই 33-34 কোটি টাকার হিসাব দিতে হবে। কিন্তু একজন ঠিক নয়, তৃণমূল ঠিক নয়, স্বপন কান্তি ঠিক, এই একটু। 2, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি বেঁকেছেন 11-12 সালে হচ্ছে 3 কোটি 93 লক্ষ টাকা, আর 12-13 ছবি বেঁকেছে 2 কোটি 53 লক্ষ টাকা, মানে 6.5 কোটি টাকার উনি ছবি বেঁকেছেন। এখনো পর্যন্ত কিন্তু তৃণমূল বলেনি এই ছবিগুলো কারা কিনেছে, কিসে পেমেন্ট করেছে, চেকে পেমেন্ট করেছে না নগদে পেমেন্ট করেছে। সততার প্রতি একটা দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ডোনেশন দিয়েছে 10-11 সালে হচ্ছে 10 লক্ষ টাকা, 11-12 সালে 13 লক্ষ টাকা, 12-13 সালে 35 লক্ষ টাকা, 13-14 সালে এই ডোনেশনটা এসে দাঁড়ালো 9 কোটি 50 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 35 লক্ষ পর 13-14 এটা বেড়ে গেল 9 কোটি। সব তৃণমূল দিচ্ছে, কিন্তু আমাদের হিসাব এই তৃণমূল হিসেবে। তাহলে কেন দিচ্ছে, তাহলে কেন একটা সততার প্রতীকের দল কেন এটা প্রেস কনফারেন্স করে ক্লিয়ার করছে না এই ডোনেশন তারা কোত্থেকে পেয়েছেন, এই ছবি কারা চেকের মাধ্যমে কিনেছে, আর ইলেকশন বাবদ যেটা খরচ হয়েছে এইটুকুই খরচ হয়েছে স্বপন কান্তি ঘোষের বিরুদ্ধে আমরা ক্রিমিনাল ডিফামেশন করছি 500 কোটি টাকার, 500 কোটি টাকার ক্রিমিনাল ডিফামেশন করছি স্বপন কান্তি। কেন এই কথাটা এখন অবধি বলছেন না? ঠিক, আমি দ্রুত একবার দেখাবো পার্থ চট্টোপাধ্যায় ঠিক কি বলেছিলেন।
যখনই নির্বাচন আসে তখনই দেখি এরা একটা একটা করে ফোন করে। কতবারও লক্ষ্য করে দেখুন আমাদের চিঠির ভয় দেখিয়েছিল, তখন বনগাঁর ইলেকশন সেদিনকে ছিল। অর্থাৎ নির্বাচনের মুখে দলকে নড়বড়ে করবার চেষ্টা। আর কখন দিল, যখন জমি বিল নিয়ে আন্দোলনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, তার ঘন্টাখানেকের ঘন্টা দুয়েকের পর তার পাল্টা হচ্ছে আমাদের দপ্তরে ফোন, চিঠি পাঠান উত্তর পাবেন। এখনো বলছি তো, আমরা এখানে হাজার হাজার চিঠি আসে, আমরা প্রত্যেকদিন বসি তার উত্তর দিই। এ ধরনের কোনো চিঠি আসলে তারও উত্তর দেওয়া হবে। ভয় প্লাস নড়বড়ে, একটা চারাতে শব্দ মিস করছি, নড়বড়ে, তারপরে নড়বড়ে করে উপাদান আছে উনি বলছেন। ফাইন, আমি সমীর বাবুর কাছে আসবো। তার আগে সমীর বাবু, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে সত্যি জমি আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসছেন, কোনো সন্দেহ নেই। কৃষকদের জন্য যে দলের এত দরদ, যে দলের সরকার চলছে, আজকে অভিযোগ যে পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীরা মিশে আলু চাষিদের ওপর ঝাঁপিয়ে পড়লো। মানে একই তৃণমূল একদিকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবে সেই আন্দোলন করছেন 8 তারিখে, কাদের জন্য? যে জমি বিলের বিরুদ্ধে কৃষকদের জন্য। আমি বলছি তৃণমূলের একই দিনে দুই রূপ। আপনার কাছে আসবো, আমি দ্রুত একবার দর্শকদের দেখিয়ে নিব যে অভিযোগটা ঠিক কি। পুলিশের সঙ্গে মিশে তৃণমূল কর্মীরা আলু চাষিদের ওপর ঝাঁপিয়ে পড়লেন, দেখুন। একদিকে যখন কৃষকদের স্বার্থ রক্ষার যুক্তি দেখিয়ে মোদী সরকারের জমি বিলের বিরোধিতায় পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন এ রাজ্যে প্রায় প্রতিদিনই আলুর দাম না পেয়ে কৃষকদের আত্মহত্যার অভিযোগ উঠছে। শুধু তাই নয়, বৃহস্পতিবার তো আলু নিয়ে বিক্ষোভরত সিপিএম এর কৃষক সংগঠনের সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন সকালে বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে সিপিএম এর কৃষক সংগঠন কৃষক সভা। বহু আলু চাষী বিক্ষোভে অংশ নেন। তারা দাবি করেন কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে আলু কিনতে হবে রাজ্য সরকারকে। অভিযোগ, আচমকায় বিক্ষোভকারীদের উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, চলে বেধড়ক মারধর। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যখন রাস্তায় ফেলে মারধর করছে বিক্ষোভকারীদের, তখন নীরব দর্শকের মতো দাঁড়িয়ে পুলিশ। এখানেই শেষ নয়, এর পরের অভিযোগ তো আরো মারাত্মক। বিক্ষোভকারীদের দাবি, বাঁচানো তো দূরের কথা, তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে তেড়ে গেলে উল্টে তাঁদেরই লাঠিপেটা করতে শুরু করেন পুলিশ কর্মীরা। জখম হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। তৃণমূলের একদল দুষ্কৃতী বাহিনী তারা ঢিল নিয়ে, বড় বড় পাথর নিয়ে আমাদের কমরেডদের উপর আঘাত করেছে। পুলিশ এবং তৃণমূল ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করেছে। তৃণমূলের অবশ্য দাবি, তারা বিক্ষোভকারীদের উপর হামলা করেনি। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, অবরোধ কিংবা বিক্ষোভ হলে সেটা দেখার দায়িত্ব তো পুলিশের। তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ কেন উঠবে? তাছাড়া মুখ্যমন্ত্রী নিজে যেখানে কৃষকদের স্বার্থে জমি বিলের বিরোধিতায় পথে নামার কথা বলছেন, সেখানে তার দল আলু চাষীদের স্বার্থে দেখানো বিক্ষোভ তুলতে সক্রিয় হচ্ছে কেন? ওখানে তুমি কৃষকদের লাঠি চালাচ্ছ, যারা জমি বিলের বিরুদ্ধে এবং আলু চাষীদের দাবির সমর্থনে যারা রাস্তায় অবস্থান করছে, আর এইখানে তুমি বলছো 8 তারিখে মিছিল করব, এটা কি কৃষক দরদি মনোভাব? বিরোধীদের একাংশের দাবি, এই ছবিটাই বলে দেয় কে কৃষক স্বার্থ রক্ষায় কতটা আগ্রহী। স্বপন নিয়োগী রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। শরীরবাবু, একই দিনে তৃণমূলের দুই রূপ? না না, ব্যাপারটা হচ্ছে তা না। এবারে আপনারা নিজেরাও দেখিয়েছেন যে আলুর ফলনটা বেশি হয়েছে, কারণ সিপিএম এর সময় পার্টির ক্যাডারের ফলন বেশি হতো। দুর্ভাগ্যক্রমে তৃণমূলের সময় আলুর ফলনটা বেশি হয়েছে। এখন একটা সমস্যা, মানে আলুও বুঝতো যে এখন জন্মে লাভ নেই, সিপিএম এর জামানা। না, ওটা তো মানে সিপিএমই চলতো, মানে ওটা আর কিছু হতো না। তো সেই জায়গাতে একটা সমস্যা তৈরি হয়েছে। কৃষিমন্ত্রী, কৃষি বিপণন মন্ত্রী বলেছে যে এবারে আলুর ফলনটা বেশি, স্টোরেজ ততটা নেই, সেই সিস্টেমটা নেই। আপনারাও বহুবার দেখিয়েছেন। কিন্তু তৃণমূলের হিমঘর কম, সব বুঝলাম, কিন্তু আমি বলছি দরদও তো বেশি। বেশি দরদে পুলিশ আর ক্যাডার মিলিয়ে পেটাতে হয়। সামনের ভোটের রেজাল্ট এতটাই আতঙ্ক যে সিপিএম তৃণমূলের পতাকা নিয়েই কিন্তু এই ঘটনাটা পুলিশের সাথে করেছে আজকে।
আমার কাছে সূত্রের খবর আছে এরকম। হ্যাঁ, এবং সিপিএম ধরেছে বলে আমাদের যদি কিছু মানে প্রোটেকশন পাওয়া যায়। আমি ওখানে ফোন করে দেখলাম, আপনি এই ঘটনা দেখানোর আগে, যে বলছে যে সিপিএম এর বেশ কিছু লিডার তারা পতাকা ধরে, তৃণমূলের পতাকা ধরে এই কাজটা করেছে, যেমন বিজেপির মানে তারাই মার খাচ্ছে আবার তারাই মানুষকে দেখাতে হবে তো। মমতা মানুষকে ভুল বুঝানোর জন্য যা যা, আমি বলছি যে লাঠি দিয়ে মানে নিজেদের লোকেদেরই মারছে তৃণমূল সাজিয়ে। আপনি তো বিজেপির অফিসের সামনেই তো দেখলেন, নিজেদের লোক নিজেদেরকে মারছে। আচ্ছা, কটা তৃণমূলের ফ্ল্যাগ লুকিয়ে রেখেছেন? বলছি সমীরের কি মনে আছে সমীর গতবারে কত টাকা কেজিতে জ্যোতি আলু কিনেছিল? বাজার থেকে চন্দ্রমুখী আলু উধাও হয়ে গিয়েছিল। তৃণমূলের আমলে আলুর এত সাফল্য, জাস্ট 1 বছর আগের আলুর বাজারটা মনে করলেই বোঝা যাবে। আর এবছর এখন পর্যন্ত যে পরিমাণে আলু চাষি আত্মহত্যা করছে, অবশ্য ওদের বিচারে তো আবার আত্মহত্যা না, কেউ প্রেমের কারণে অবসাদের কারণে মরছে টরছে, এইসব আছে ওদের বিচারে। যত প্রেমের অবসাদ সব কেন আলু চাষিদের হয় তার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক না কেন, আর ঠিক সেই সময়টা, যে সময় আলু বিক্রি হচ্ছে না, সেই সময়টাই আত্মহত্যা, সেই সময় নাকি তারা যাবতীয় সোশ্যাল রিজন ওই সময়টা হয় আত্মহত্যা করে। না না, তারা দারুণ, কিন্তু ভালো থিওরি বাঁধিয়ে রাখার মতো। এবং প্রচার করবেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে, কেন জানেন? আপনারা যত মানে সংবাদ মাধ্যমের কাছে যতই চিৎকার করবে, সাধারণ মানুষ বুঝছে যে মমতা ব্যানার্জি কাজ করছে, রাস্তায় আছে, মানুষের পাশে, গরিব মানুষের পাশে। এই জন্য অন্য কোনো কারণে না, না, নিঃসন্দেহে কাজ হচ্ছে। এতগুলো আত্মহত্যার পোস্টমর্টেম করানো, আপনি এটা স্বীকার করবেন কিনা জানি না। এই যে আজকে সিবিআই ফোন করছে, সিবিআই তো সুপ্রিম কোর্টের আন্ডারে চলছে, আমরা তো জানি সিবিআই সুপ্রিম কোর্টের আন্ডারে নির্দেশে চলছে। হঠাৎ যখনই জমি বিল নিয়ে রাস্তায় কৃষকদের স্বার্থে মমতা ব্যানার্জি হাঁটবে, এরকম খবর সঙ্গে সঙ্গে আমি বলতে পারি এতে মোদির যোগ আছে সিবিআইয়ের সাথে, মোদি চালাচ্ছেন। ফোন করে কি বলেছে? আমি তো বলছি এটা ছিল, আপনি চিঠিটা আগে চিঠি দিয়েছে কাকে? মুকুল রায়কে, আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, আমাকে একটা চিঠি দিল, আমি যদি জেনারেল সেক্রেটারি চলে যাই, আমি কিন্তু দলকে সেই ব্যাপারে হেল্প করবো। না না, উচিত উত্তর দিচ্ছে না। আরে সেটা তো আমি তো সেই জিনিসটাই বলছি, সেটা আবার বাইরে বলছেন কেন? তৃণমূল ভুল করলেও তো বলবো, আপনারাও যেমন বলবেন আমরাও বলবো। আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে সমীর বাবুকে তোমার যদি কিছু বলার থাকে তুমি ফোন করবে না, কাল থেকে চিঠি দেবে। জোকস অ্যাপার্ট, আমি দ্রুত একবার দেখবো জমি বিল নিয়ে এত আলোচনা, কি রয়েছে এই জমি বিলে দেখুন। মোদী সরকারের জমি বিলের বিরোধিতায় পুরো ভোটের আগে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বরাবরই বেসরকারি শিল্পের জন্য জমি অধিগ্রহণে সরকারি হস্তক্ষেপের বিরোধী। তার মতে শিল্প করতে চাইলে শিল্পপতিরাই 100% জমি কিনে নিক। বিগত ইউপিএ সরকার অবশ্য যে নতুন জমি আইন তৈরি করেছিল তাতে 80% জমি মালিকের সম্মতির সংস্থান রাখা হয়েছিল, কিন্তু এতে শিল্প স্থাপনে বাধা তৈরি হচ্ছে। এই যুক্তিতে জমি অধিগ্রহণ আইন সংশোধন করতে অর্ডিন্যান্স আনে মোদী সরকার। এতেই আপত্তি তৃণমূলের। আপত্তির অন্যতম প্রধান কারণ হলো প্রস্তাবিত নতুন বিলে বলা হয়েছে শিল্প করিডোর, প্রতিরক্ষা কারখানা, আবাসন, সরকারি বেসরকারি যৌথ প্রকল্প এবং গ্রামীণ ও সামাজিক পরিকাঠামো নির্মাণের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে কৃষকদের কোনো সম্মতি নেবে না সরকার। তাছাড়া সামাজিক পরিকাঠামো গড়ে তোলার স্বার্থে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল গড়ার জন্যও সরকারি জমি অধিগ্রহণ করবে। কড়া বিরোধিতার মুখে বিলে সংশোধন করে সরকার জানায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল গড়তে সরকার জমি অধিগ্রহণ করবে না। সেই সঙ্গে শিল্প করিডোর গড়ার জন্য জাতীয় সড়ক ও রেল লাইনের দুপাশে 1 কিলোমিটারের মধ্যেই সরকার জমি নেবে।
কিন্তু তারপরও খুশি নয় তৃণমূলের মতো একাধিক দল। তাদের দাবি এই বিল কৃষক স্বার্থ বিরোধী, কিন্তু সরকারের যুক্তি এটা উন্নয়নমুখী। কারণ তাদের বক্তব্য, দিল্লি মুম্বাইয়ের মধ্যে যদি শিল্প করিডোর তৈরি হয় তাহলে যে যে এলাকার উপর দিয়ে তা যাবে তার আশেপাশের সব জায়গার উন্নতি হবে। দক্ষ কর্মীর চাহিদা যেমন তৈরি হবে, তেমনি প্রশিক্ষিত নন এমন বহু মানুষও কাজের সুযোগ পাবেন। অর্থনীতিবিদরাও বলছেন, জমি না মিললে না হবে শিল্প, না হবে উন্নয়ন। যে কোনো জায়গায় রাস্তা করতে গেলে তো জমি লাগবেই। তো আজকের করিডোর যদি আমরা করি, ট্রেনের জন্য যেটি করি, এটা খালি পশ্চিমবঙ্গের সুবিধা হচ্ছে কি, এটা তো আসামের সুবিধা হবে, নর্থ ইস্ট ইন্ডিয়ার সুবিধা হবে। সুতরাং এই জিনিসটা বিরোধিতা করার রাজনৈতিক কারণ ছাড়া আমি কোনো কারণই দেখতে পাচ্ছি না। বহু জায়গায় জমি অধিগ্রহণের অভাবে রাস্তা তৈরির কাজ থমকে রয়েছে, এ রাজ্যও তার ব্যতিক্রম নয়। বিশেষজ্ঞরা বলছেন, জমি বিল পাশ হলে সেখানে রাস্তা তৈরি হবে, যোগাযোগ ব্যবস্থা বাড়বে, সাধারণ মানুষের সুবিধে হবে। বিরোধিতা করা হচ্ছে বলে যারা সরব হচ্ছেন তাদের মনে রাখা উচিত, চাষির ছেলে সবসময় চাষিই হবে এটা হতে পারে না। মানুষের আশা আকাঙ্ক্ষা পাল্টাচ্ছে, তাঁদের চোখেও নতুন স্বপ্ন। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ছোট কৃষকের সংখ্যা বেশি, কৃষকের হাতে জমির পরিমাণ কম, কিন্তু পরিবার বাড়ছে। আগের ছোট্ট জমিতে পরিবারের সকলের কাজ মেলা এখন আর সম্ভব নয়। তাই কর্মসংস্থানের জন্য অনেকেই চাষের বিকল্প হিসেবে অন্যান্য দিকে ঝুঁকছেন। সেক্ষেত্রে শিল্প তৈরি না হলে, উন্নয়ন না হলে কর্মসংস্থানের সুযোগই তৈরি হবে না, বেকারত্ব বাড়বে। তাই কৃষিকে গুরুত্ব দিয়েও শিল্পের জন্য জমির ব্যবস্থা করে দিতে সরকারি উদ্যোগ অত্যন্ত প্রয়োজন বলেই মত অর্থনীতিবিদদের একটা বড় অংশের। এবিপি আনন্দ। এই অনুষ্ঠানে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আপনাদের দেখাবো সিবিআই তদন্ত নিয়ে এত আলোচনা। সিবিআইয়ের একটা ফোনে রাজ্য রাজনীতি তোলপাড় হলো। পাশাপাশি ইডি রোজ ভ্যালির প্রথম চার্জশিট আজ আদালতে জমা করলো। পাশাপাশি দেখাবো যে আজ এসএফআইয়ের আইন অমান্য আন্দোলনে পুলিশের লাঠি চলল, যুবকরা রক্তাক্ত হলেন কলকাতার রাজপথে। এবং অবশ্যই এই দুটি জবানবন্দি যা এই মুহূর্তে সিবিআইয়ের হাতে আছে, কি আছে এই জবানবন্দিতে? পরিবহন মন্ত্রীর গাড়ির চালক এবং তার প্রাক্তন আত্মসহায়ক ঠিক কী বলেছেন, যাতে বিব্রত হওয়ার যথেষ্ট উপাদান আছে রাজ্যের শাসক দলের। ছোট্ট একটা বিরতির পর আর 1 ঘন্টার সফরে আপনাদের সঙ্গে দেখা। রানী রাসমণি রোডে এসএফআইয়ের আইন অমান্য নিয়ে তীব্র উত্তেজনা, পুলিশ লাঠি চালালো। এবং আপনাদের মনে থাকবে, আজ থেকে ঠিক 2 বছর আগে আজকের দিনে সুদীপ্তকে প্রাণ হারাতে হয়েছিল ওই কলকাতার রাজপথে এসএফআইয়েরই আইন অমান্য আন্দোলনে। আর তার 2 বছর পূর্তির মাথায় আবার পুলিশের লাঠি, আবার রক্তাক্ত এই শহরের যুবকরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। ঋতব্রত, প্রথম হচ্ছে যারা আহত হয়েছিলেন তারা এই মুহূর্তে কেমন আছেন? আছেন মানে 53 জন। আমি যখন মেডিকেল কলেজ থেকে এখানের জন্য রওনা হলাম, আমাদের যে লিস্ট হয়েছে 53 জনের এমসি, তখন আমি দেখে এসেছি। কতজনকে ভর্তি করানো হয়েছে? ভর্তি আর সংখ্যাটা, এদের 53 জনের ট্রিটমেন্ট চলছে। আরও এছাড়া বাইরে রয়েছেন যাদের লেগেছে বিভিন্ন জায়গায়। এখন মানে একদম বিনা প্ররোচনা। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই যে এই আমাদের এই একজন কমরেডের রক্ত এবং লাঠির বাড়ির পর, এবং ফার্স্ট ব্যারিকেডে তো হয়নি, লাঠিটা চলতে শুরু করেছে পেছন দিকে। আমি প্রথম দিকে ছিলাম সেখানে, এবার পেছন দিকে যখন আওয়াজ হচ্ছে, আমরা গেছি সেখানে, যে লাঠি সামনেই, মানে আমি যেতে যেতেই ওই লাঠির বাড়িতে রক্ত ছিটকে পুরো ভিজে গেলাম। তারপর সঙ্গে সঙ্গে ওকে নিয়ে আমি এসএসকেএমে, মানে এত এখানে ফেটে গিয়ে ব্লিড করছিল, এসএসকেএমে নিয়ে যাওয়ার পর সেখানে হচ্ছে বলে দিলেন কর্তৃপক্ষ, দেখে স্টিচ করারও প্রয়োজন নেই। তুমি তারপর সেখান থেকে বেরিয়ে যখন মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছে, এই হচ্ছে ছবি। এবং এই হচ্ছে গেঞ্জি ভিজে, তখন পুরো ভিজে গেছে, ওখানে বলে দিয়েছে স্টিচ করার প্রয়োজন নেই। গুরুতর আহত এরকম কতজন? এরকম আরো সংখ্যাটা ফাইন, ওখানে প্রচন্ড লেগেছে, ছাত্রীদের প্রচন্ড লেগেছে। আবার আমার মোবাইলটা দেখছো তো, যে গরিলা গ্লাসও চুর হয়ে গেছে। এখন আমি যেটা, আমরা একদম শান্তিপূর্ণ, না আমি এইখানেই আমার প্রশ্ন, যে এই রক্তপাত কি প্রয়োজন ছিল? মানে শান্তিপূর্ণ একটা মুভমেন্টে পুলিশ লাঠি চালালো? না, এটা তো একদম আনপ্রোভোকড অবস্থায়, আমাদের যেটা মনে হচ্ছে দেখে, আনপ্রোভোকড অবস্থায়
এটা আগে থেকে এসএফআই এর রাজ্য নেতৃত্ব অন্যান্য অর্গানাইজেশনগুলো তারা পুলিশের সঙ্গে জানিয়েছেন, পুরো রেজিস্টার্ড প্রোগ্রাম হয়েছে। এবার এই যে প্রথম ব্যারিকেডের ওখানে তো লাঠিটা চলেনি, চলেছে পেছন দিকে। এখন এই বিষয়টা দেখুন, আমাদের যেটা মনে হচ্ছে পুলিশের তো একটা নির্দিষ্ট দায়িত্ব রয়েছে, মানে চোর ধরবে, ডাকাত ধরবে, ধর্ষক ধরবে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু তা তো হচ্ছে না। এখানে রাজ্যে হচ্ছে এদের প্রোটেক্টর ফোর্স হিসেবে রাজ্যের পুলিশ ব্যবহৃত হচ্ছে। রাজনৈতিক দল তরুণদের এগিয়ে দিয়ে লাঠির সামনে এগিয়ে দিল, না, এটা তো বামপন্থী 4টে ছাত্র সংগঠন, তাদের মিলিত কর্মসূচি। এবং দিনটা কি আজকে 2রা এপ্রিল, ঠিক 2 বছর আগে সুদীপ্ত গুপ্ত ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে গণতন্ত্রের দাবিতে, কাস্টোডিয়াল ডেথ, পুলিশের হেফাজতে মৃত্যু। তারপর আমি একটা খালি আমি আবার আসবো তোমার কাছে অসীম বাবু। এইখানে আমরা দেখছি যে রোজ ভ্যালির বিক্ষোভে সাংবাদিকদের ওপর লাঠি চলে, সারদার বিক্ষোভ হয়, পুলিশ তো কোনোদিন লাঠি চালায় না। আজকে এসএফআই এর বিক্ষোভে লাঠি চালানো খুব জরুরি ছিল না? আপনারা যেটা বললেন, মানে পুলিশের সামনে সাংবাদিককে রাস্তায় ফেলে পেটানো হয়, পুলিশ মানে আপত্তিটুকু করে না। সাংবাদিক প্রহৃত হচ্ছেন, সাধারণ মানুষ প্রহৃত হচ্ছেন, কোথাও কেউ প্রতিবাদ করলে আইদার প্রহৃত হচ্ছেন কিংবা গ্রেপ্তার হচ্ছেন। এটা আজকে আমাদের এই পশ্চিমবঙ্গে এটা রীতিতে পরিণত হয়ে গেছে। অপরদিকে ধর্ষক গ্রেপ্তার হন না, বড় ক্রিমিনাল গ্রেপ্তার হন না, কারণ তারা কোনো একটি বিশেষ দলের রাজনৈতিক ছত্রছায়ায় থাকেন বলে হন না। মাঝে মাঝে আমার মুখ্যমন্ত্রী বলেন ওর মাথায় অক্সিজেন কম যাচ্ছে, ওর বুকে অক্সিজেন কম যাচ্ছে, ওকে কি ফাঁসি দেব, এই ধরনের উক্তি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমি একবার অসীমদা দেখে নেব যে আজকের ঘটনা যাতে পুলিশ নাকি কোট আন কোট লাঠি চালাতে বাধ্য হয়েছিল, দেখব। ফিরে এলো 2 বছর আগেকার রক্তাক্ত স্মৃতি। এসএফআই এর আইন অমান্য ঘিরে রণক্ষেত্র রানী রাসমণি রোড। পুলিশের লাঠিতে গুরুতর আহত 10 এসএফআই সমর্থক। সুদীপ্ত গুপ্তর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চাই, এই দাবিতে তার দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে এদিন আইন অমান্যের ডাক দেয় এসএফআই। কলেজ স্কোয়ার থেকে মিছিল করে রানী রাসমণি রোডে এসে আইন অমান্য করেন সংগঠনের সদস্যরা, বাধা দেয় পুলিশ, শুরু হয় ধস্তাধস্তি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে এলোপাথারি লাঠি চালায় পুলিশ। লাঠির ঘায়ে গুরুতর আহত হন 10 ছাত্র, তাদের ভর্তি করা হয় মেডিকেল কলেজে। এসএফআই এর অভিযোগ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তৃণমূল কংগ্রেস। যেভাবে শান্তিপূর্ণ অবস্থানে এইভাবে লাঠি চালানো হলো, এটা দেখিয়ে দিচ্ছে যে রাজ্যের রেইন অফ টেরার চলছে, সন্ত্রাসের রাজত্ব। এটা একটা মগের মুলুক, আর সন্ত্রাস গোটা রাজ্যটাকে গ্রাস করে ফেলেছে। এই হচ্ছে তার চেহারা। শান্তিপূর্ণ অপরাধে একইভাবে লাঠি চলছে, যেভাবে সুদীপ্ত গুপ্তকে খুন করা হয়েছে। এটা বর্বর। মমতা ব্যানার্জির সরকারের মন্ত্রী আর পুলিশের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তৃণমূলের কর্মীরা যেভাবে বামপন্থীদের রাস্তায় পেটায়, এরা একদম সংঘবদ্ধভাবে রানী রাসমণি রোডের উপর পেটালো। আহতদের দেখতে হাসপাতালে যান বাম নেতারা। ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন তারা। কোথায় ছিলেন রোজ ভ্যালির সামনে, যখন ওখানে রোজ ভ্যালি যারা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুট করেছে, তারা যখন ইডির সামনে বিক্ষোভ দেখাচ্ছিল, কোথায় ছিলেন? অন্যদিকে জখম হন 3 পুলিশ কর্মীও। পুলিশ সূত্রে খবর, তাদের মধ্যে আমহাদ স্ট্রিট থানার অ্যাডিশনাল ওসি মনোজ কুমার ঝায়ের আঘাত গুরুতর। 2013 সালের 2রা এপ্রিল রানী রাসমণি রোডে আইন অমান্য কর্মসূচিতে অংশ নেন সুদীপ্ত গুপ্ত। বাসে করে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। অভিযোগ ওঠে পুলিশের লাঠির ঘায়ে মৃত্যু। পুলিশ দাবি করে মৃত্যু হয়েছে বাসের গেটে ঝোলার সময় লাইট পোস্টে ধাক্কা খেয়ে। সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনাতেও ছোট ঘটনার তত্ত্ব খাড়া করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশি তদন্তে অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেন সুদীপ্তর বাবা। পুলিশের দুর্ঘটনা তত্ত্বে শিলমোহর দিয়ে ব্যাংশাল কোর্টের ম্যাজিস্ট্রেটের তদন্ত রিপোর্টে দাবি করা হয় পুলিশ অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেনি, ল্যাম্পপোস্টে ধাক্কা লেগেই মৃত্যু হয় সুদীপ্ত গুপ্তর। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে এদিন ফের আইন অমান্য করল এসএফআই। ফের ফিরে এলো সেদিনের স্মৃতি। এবিপি আনন্দ। জ্যোতিপ্রকাশ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তো আন্দোলন করেই উঠে আসা নেত্রী। মানে আমি বলছি যে এখানে বিরোধী দলের ছাত্র সংগঠন ঘোষিত কর্মসূচি পালন করছিল, পুলিশের লাঠির খুব প্রয়োজন ছিল? আমরা তো ফুটেজেও দেখলাম কোথাও ছাত্ররা প্ররোচনা দিচ্ছে বা ঝাঁপিয়ে নবান্নে চলে যাচ্ছে, এরকম বিষয় নয়। বিষয়টা ছিল আইন অমান্য।
কারা আন্দোলনটা করছে? বামপন্থীরা আন্দোলন করছে, বামপন্থী ছাত্র সংগঠন আন্দোলন করছে। আমি যদি আমার নিজের কাছে খুব সৎ থাকে আমি বলবো আমার ঋতব্রতকে খুব ভালো লাগতো। আমি যখন টিভিতে দেখতাম ওর কথাবার্তা আমার খুব ভালো লাগতো ঋতব্রতকে। কিন্তু আমার এই ভালো লাগার ধারণাটাতে একটা আঁচড় পড়ে গেছিল সেদিন, যেদিন যোজনা কমিশনে ঋতব্রতকে আমরা একটা অন্য রূপে দেখেছিলাম। তো তার নেতৃত্বে আন্দোলন হচ্ছে, উনি বলছেন, দাবি করছেন প্রভোকেশন নেই, উনি দাবি করছেন কোনো কিছু নেই। আর বামপন্থীরা যারা গণতন্ত্রের কথা বলছেন, আমি নিজে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই জায়গা থেকে বলছি যে গণতন্ত্র ওনারা রক্ষা করেছেন ছাত্র সংসদের নির্বাচনের নাম করে, সেই গণতন্ত্রের কথা বলার সময় এখানে নেই। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আইন অমান্যকে কেন্দ্র করে নিশ্চয়ই প্রভোকেশন ছিল। মানে আমি বলছি এই রাজ্যে নিত্যকার ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই ঘোষণা করেছেন তিনি নিজে, মুখ্যমন্ত্রী নিজে মিছিলের নেতৃত্ব দেবেন 8 তারিখ। এর আগে আমরা সবাই চোর প্লাকার হাতে মিছিল দেখেছি। মানে আমি বলছি আইন অমান্য রাজনৈতিক কর্মসূচি এর রাজ্যে তো রোজকার বাদ দিয়ে এটাকেও তো আপনাকে ভাবতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক দলের সর্বময় কর্ত্রী বা দলনেত্রী, এটাকেও তো ভাবতে হবে তিনি দিতেই পারেন তিনি একটা মিছিলের নেতৃত্ব। সেখানে না আমি তা বলছি না, আমি বলছি এটা তো রাজ্যের নিত্যকার ঘটনা। সেখানে একটা ঘোষিত কর্মসূচিতে লাঠি চালানো খুব আইন অমান্য। আমি যা দেখেছি আমার ছাত্র অবস্থায় আমি যা আইন অমান্য দেখেছি, একটা নির্দিষ্ট পয়েন্ট অফ জোনে গিয়ে তার যদি প্রভোকেশন না থাকে তারা গ্রেপ্তার বরণ করে, পরবর্তীকালে তাদের ছাড়া হয়। এটাই আমরা দেখেছি। কারণ আমরা তো জাতীয়তাবাদী রাজনীতিকে অনুসরণ করি। আর বামপন্থীরা তো রক্তপাত ছাড়া কোনো আন্দোলনই সম্ভব হয় না। দরকার হলে পুলিশের ক্ষেত্রে নিশ্চয়ই প্রভোকেশন ছিল, না হলে পুলিশ অকারণ লাঠিচার্জ করবে। উনি পুলিশের আমি চিনি না, কারণ পুলিশের রিপ্রেজেন্টেটিভ না তৃণমূল আর কি। যাই হোক, একই ব্যাপার, পুলিশ তৃণমূল তো সব একাকার এখন। এই পুলিশ তো তোমারই ছিল ভাই। মানে ইতিহাস ঘাটলে সত্যিকারের মানে এখানে যারা গেছিল না তারা কেউ কোনো সুপারি, এরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, মানে নিজেদের যোগ্যতায় নিজেদের দমে চান্স পেয়েছে, মানে নম্বর আছে, ভালো ছেলে মেয়ে, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে। কান কাটা হলো, নাক কাটা ভুলো, পেটোয়া মদন, আলমারি খোকন এখানে ছিল না। এখন রাজ্যের প্রবলেমটা হয়েছে কি, 12 বছরে গ্র্যাজুয়েশন কোর্স করতে তোমার কলেজের ছাত্র নেতা। ওই হিটলার, মুসোলিনি, ফ্র্যাঙ্কোর গেস্টাপো, এসএস, ব্ল্যাক শার্ট ছিল। এ রাজ্যের এই পুলিশ তৃণমূল কংগ্রেসের ঠ্যাঙারে বাহিনীর ভূমিকা পালন করছে। যে দেখেছে আলিপুরের টেবিলের তলায় পুলিশ ঢুকে পড়ে তৃণমূলের ভয়ে। আসলে অপরাধীদের যে ভঙ্গিমায় অপরাধীদের ওপর ঝাঁপিয়ে পড়ার কথা, সেটা তো পারছে না। অপরাধীদের প্রোটেক্ট করতে হচ্ছে, সমাজ বিরোধীদের প্রোটেক্ট করতে হচ্ছে। রাজ্যের চিফ মিনিস্টার থানায় যান অপরাধী ছাড়িয়ে আনতে। সেই পুলিশ যে অপরাধীদের প্রোটেক্টর ফোর্সে পরিণত হয়েছে, তার এই জান্ত হিংস্রতা, সেটা টার্গেট হয়ে যাচ্ছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, ঠ্যাঙারে বাহিনী ঝাঁপিয়ে পড়ছে। আজকে রাজ্যে এতগুলো ঘটনা ঘটেছে, এই যে ধর্ষণের ঘটনা, অন্য সব ছেড়ে দিন, হিমানী বর্মন ধূপগুড়িতে স্কুল ছাত্রী, আরো বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা, এই যে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে, গ্রেপ্তার হয়েছে কেউ? পুলিশ কোনো অ্যাকশন নিতে পেরেছে? এই পুলিশ যে তৃণমূলের ভয়ে টেবিলের তলায় লুকোয় আর এই সমস্ত সমাজ বিরোধীদের প্রোটেক্টর ফোর্স হিসেবে আজকে কাজ করছে, এদের আগলে রাখছে, তারা স্বাভাবিকভাবে যে কোনো ধরনের শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদের উপর ঝাঁপিয়ে পড়বে। এটা তো স্বাভাবিক। দ্রুত একবার দেখবো যে আজকে আরেকটা বড় ঘটনা হয়েছে রোজ ভ্যালির ক্ষেত্রে। একেবারে চার্জশিট পেশ করে দিল ইডি। অবশ্যই প্রথম চার্জশিট, কি আছে সেই চার্জশিটে, চার্জশিট প্রসঙ্গে আলোচনা আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখবো। জেনে বুঝে বেআইনিভাবে ডিবেঞ্চার ইস্যু করে বাজার থেকে 12,85,00,000 টাকা তুলেছিল রোজ ভ্যালি। এই কাজে কর্ণধার গৌতম কুণ্ডুকে সাহায্য করেছিলেন সংস্থার 5 ডিরেক্টর। বৃহস্পতিবার রোজ ভ্যালি কাণ্ডে পেশ করা প্রথম চার্জশিটে এমনই দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 40 পাতার চার্জশিটের সঙ্গে নগর দায়রা আদালতে 1133 পাতার নথি পেশ করে ইডির দাবি মোট 2825টি ডিবেঞ্চার ইস্যু করেছিল রোজ ভ্যালি, যার মধ্যে বহু ডিবেঞ্চারই ইস্যু করা হয়েছিল ভুয়ো নামে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ডিবেঞ্চার ইস্যু করা হয়েছে এমন বহু ব্যক্তিকে ডেকে পাঠিয়ে জানা গিয়েছে তারা কোনো কালে কোনো ডিবেঞ্চার কেনে নিনি। অনেক ক্ষেত্রে তো আবার ইডির পাঠানো সমন ফিরে এসেছে, খোঁজ মেলেনি ডিবেঞ্চার কেনা ব্যক্তির। মার্কেট থেকে কিছু ডিবেঞ্চার ইস্যু করে মার্কেট থেকে টাকা তুলেছিল, পরবর্তীকালে সেগুলো ইনভেস্টিগেট করে দেখা গেছে টোটালি যারা ডিবেঞ্চার নিয়েছে তারা টাকা কিছু ফেরত পাচ্ছে না। আলটিমেটলি সেই টাকাগুলো উনি অন্যদিকে খাটিয়ে একটা আউটটার্ন করার চেষ্টা করেছেন এবং সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশন করে দেখা গেছে টোটালটা ইলিগাল এবং হিউজ মানি ইনভলভ ইন দিস কেস। কিন্তু কি উদ্দেশ্যে এমন ডিবেঞ্চার ইস্যু করা হলো আর কোন কোন ব্যক্তি জড়িয়ে রয়েছে গোটা প্রক্রিয়ার সঙ্গে, উত্তর খুঁজতে ফৌজদারি কার্যবিধির 173-এর 8 ধারা অনুযায়ী তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় ইডি। এদিন তাদের সেই আবেদন মঞ্জুরও করেছে আদালত। এদিকে আদালত সূত্রে খবর, ইডির পেশ করা চার্জশিটে নাম রয়েছে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু এবং তার সংস্থার 5 ডিরেক্টর শিবময় দত্ত, অশোক সাহা, অরুণ মুখোপাধ্যায়,
বি.কে. মল্লিক এবং রামলাল গোস্বামীর। প্রত্যেকের বিরুদ্ধেই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের 45 নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে। চার্জশিটের সঙ্গে জমা দেওয়া হয়েছে বেশ কয়েকজনের বয়ান এবং গোপন জবানবন্দির প্রতিলিপি। আদালত সূত্রে খবর, ইডির চার্জশিট গ্রহণ করেছেন বিচারক। 9 এপ্রিল পরবর্তী শুনানি। আদালতে সমন পেয়ে বাকি অভিযুক্তদের ওই দিন হাজির হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, জেল হেফাজতের মেয়াদ শেষে ওই দিনই আদালতে পেশ করা হবে গৌতম কুণ্ডুকে। ইডি সূত্রে খবর, 2013 সালে সেবি অভিযোগ করে বেআইনিভাবে নন কনভার্টেবল ডিবেঞ্চার ইস্যু করে বাজার থেকে 12 কোটি টাকা তুলেছে রোজ ভ্যালি। মামলা দায়ের হয়, তদন্তে নামে ইডি। রোজ ভ্যালির বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ফ্রিজ করা হয় সংস্থার 2600 ব্যাংক অ্যাকাউন্ট। সেখান থেকে মেলে প্রায় 300 কোটি টাকার হদিশ। ইডি সূত্রে দাবি, এরপরই তাদের সন্দেহ হয় সিআইএস বা কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে বাজার থেকে টাকা তুলছে রোজ ভ্যালি। তলব করা হয় গৌতম কুণ্ডুকে। ইডির দাবি, বারবার বলা সত্ত্বেও নথি দিতে গড়িমসি করায় তথ্য গোপনের অভিযোগে গ্রেফতার করা হয় গৌতম কুণ্ডুকে। এই মামলাতেই এদিন চার্জশিট পেশ করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও অভিযোগ, নানা উপায়ে বাজার থেকে বেআইনিভাবে প্রায় 15,000 কোটি টাকা তুলেছে গৌতম কুণ্ডুর সংস্থা। এ রাজ্যের কমপক্ষে 70 লক্ষ আমানতকারীর কষ্টার্জিত টাকা গচ্ছিত রয়েছে রোজ ভ্যালির কাছে। রাজস্বী দত্তগুপ্ত ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। আপনারা দেখলেন রোজ ভ্যালির ক্ষেত্রে প্রথম চার্জশিট আদালতে জমা করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আমরা সরাসরি এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্তর সঙ্গে। রাজস্বী, শুরুতেই তোমার কাছে যেটা জানতে চাইবো, আমরা দেখলাম যে রোজ ভ্যালি সংস্থার একাধিক ডিরেক্টরের নাম রয়েছে চার্জশিটে, আর কি কি রয়েছে? অত্যন্ত আমি বুঝতেই পাচ্ছি যে এত পাতার, প্রায় 1100 পাতারও বেশি চার্জশিট, সেটা দ্রুত হয়তো তোমার পড়ে শেষ করা সম্ভব হয়নি। কি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমার মনে হয়েছে, দর্শকদের বলো। দেখো সুমন, মূল যেটা বিষয়বস্তু যেটা ইডির তরফে আজকে জানানো হয়েছে, 1133 পাতার নথি তারা পেশ করেছে এবং সেই নথির ভিত্তিতে চার্জশিটের যে মূল সারাংশ সেটা 40 পাতার মধ্যে একটা বিধিবদ্ধ করে আদালতে তারা পেশ করেছে। এর যে মূল বিষয়বস্তু সেটা এই ডিবেঞ্চার ইস্যু, 12,85,00,000 টাকা তোলা হয়েছিল, সাধারণ মানুষের কাছ থেকে তোলা হয়েছিল এবং এই ডিবেঞ্চার ইস্যু করে তোলা হয়েছিল বলে ইডি কাছে কমপ্লেন এসেছিল সেবির কাছ থেকে। ইডি যেটা বলছে তদন্ত করে যে 2825টা ডিবেঞ্চার ইস্যু করা হয়েছিল এবং তার মাধ্যমে এই 12,85,00,000 টাকা এরা তুলেছিলেন এবং একেবারেই জেনে বুঝে তুলেছিলেন, যেখানে কোনো রকম ভাবে তাদের আইনি কোনো সংস্থান না থাকা সত্ত্বেও তারা যে বেআইনিভাবে টাকা তুলছেন সেটা জেনে বুঝে তুলেছিলেন। এবং যারা ডাইরেক্টর বা রিজিওনাল ডাইরেক্টর, চিফ অ্যাডভাইজার, যে বাকি 5 জনের নাম রয়েছে গৌতম কুণ্ডুর সঙ্গে, তারাও কিন্তু জেনে বুঝে গোটা বিষয়টা, গোটা প্রক্রিয়াটার মধ্যে সাহায্য করেছিলেন গৌতম কুণ্ডুকে এবং সকলে মিলে এই কাণ্ডটা ঘটিয়েছেন। শুধু তাই নয়, সব থেকে উল্লেখযোগ্য যেটা ইডি বলছে তাদের তদন্তে উঠে এসেছে, এমন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তির নামে ডিবেঞ্চার ইস্যু করা হয়েছে, যার নাম আসছে, সেই ব্যক্তিকে ডেকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন, সেই ব্যক্তি কোনোদিন ডিবেঞ্চার কেনেনি। অর্থাৎ সেই ব্যক্তির নাম ব্যবহার করা হয়েছে ডিবেঞ্চার ইস্যুর ক্ষেত্রে, কিন্তু তিনি জানেন না, তার অজ্ঞাতসারে হয়েছে। অনেক ক্ষেত্রে ডিবেঞ্চার যাদের নামে ইস্যু করা হয়েছে তাদের কাছে সমন পাঠানো হয়েছিল ইডির তরফে, সেই সমনগুলো ফেরত চলে এসছে। অর্থাৎ সেই ব্যক্তিদের উপস্থিতি বা তাদের কোনো পরিস্থিতিই নেই, তারা নেই আর কি, ভুয়ো, সেটাও কিন্তু ইডি মনে করছে। এবং এইটার জন্যই ইডি আজকে ফৌজদারি দণ্ডবিধির 173-এর 8 ধারা, যেটা 173 ক্লজ 8 বলা হয় আইনি পরিভাষায়, সেখানে তারা বলেছে ফার্দার ইনভেস্টিগেশন তারা করবে। অর্থাৎ এটার গভীরে যেতে হবে, কারণ এটার মোডাস অপারেন্ডি, এই যে ভুয়ো ডিবেঞ্চারের গ্রাহক কিংবা কোনো ব্যক্তির নাম ব্যবহার করা হচ্ছে তার অজ্ঞাতসারে এবং তার নামে ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে, এটার মোডাস অপারেন্ডি কেন এবং এটার মোটিভটাই বা কী ছিল সেইটা জানার জন্য। এবং আজকে আদালতে তারা বলেছে যে বিশেষ আইনে তারা চার্জশিট রুজু করেছে, আজকে চার্জশিট জমা দিয়েছে, অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের 3 এবং 4 ধারা, সেই 3 এবং 4 ধারায় যে তারা যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে, গৌতম কুণ্ডু একমাত্র কাস্টাডিতে রয়েছেন, জেল হেফাজতে রয়েছেন, বাকি 5 জনের বিরুদ্ধে সমন ইস্যু করার জন্য বলেছে আদালতকে। আদালত কিন্তু এই অপরাধগুলোকে গ্রহণযোগ্য হিসাবে আজকে চার্জশিট গ্রহণ করে কগনিজেন্স নিয়েছে এবং সমন ইস্যুর প্রক্রিয়াটাও শুরু হয়ে গিয়েছে। আদালত সূত্রে যেটা জানা গিয়েছে, আগামী 9 এপ্রিল এই যারা সমন পাবেন তাদেরকে কোর্টে হাজিরা দেওয়ার কিন্তু এই আদালত নির্দেশ দিয়েছে, অর্থাৎ সমন রিটার্নের দিন। তো সেই দিন গৌতম কুণ্ডুকেও এই আদালতে পেশ করা হবে 2য় দফার জেল হেফাজতের মেয়াদ শেষে। সামগ্রিকভাবে ইডির যেটা বক্তব্য যে এই তদন্তটা এখানে শেষ নয়, তারা চার্জশিট জমা দিলেন, 1133 পাতার নথি জমা দিলেন, কিন্তু এর আরো অনেক গভীরে যেতে হবে। মন্দারমণির হোটেলকে সামনে রেখে যেভাবে টাকা তোলা হয়েছে মানুষকে ভুল বুঝিয়ে, সেইটার তারা অনেক গভীরে যেতে চাইছেন এবং তারা মনে করছেন এটা শুধু একটা শৈলচূড়ার ওপরের অংশটুকু, এটার অনেক গভীরে যেতে হবে এবং অনেক হাজার হাজার কোটি টাকা উঠেছে যেটা স্পষ্টতই প্রমাণিত, কিন্তু সেটাকে তারা আরো তদন্তের গভীরে গিয়ে নথি সহ প্রমাণ করতে সচেষ্ট হবেন। একেবারেই।
অনেক ধন্যবাদ রাজশ্রী। আমরা এই নিয়ে কথা বলবো অমিতাভ মজুমদার, সিএ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অমিতাভ বাবুর সঙ্গে। অমিতাভ বাবু, আপনাকে জানতে চাইবো, কোনো সন্দেহ নেই যথার্থ বলছিল রাজশ্রী যে হিমশৈলের চূড়া, আমরা জানি সারদার থেকে 6 গুণ বেশি অঙ্কের একটা প্রতারণার বিষয় হয়েছে এই রোজ ভ্যালি কোম্পানিকে কেন্দ্র করে, ভুয়ো ডিবেঞ্চার ইস্যু হয়েছে, কিন্তু কোথাও কি এই সেকশন 45 কোথাও কি একটা এসকেপ রুটও রেখে দেওয়া হলো, যে এসকেপ রুট থেকে এই সারদা পর রোজ ভ্যালি প্রতারণায় যারা যুক্ত তারা কোথাও মুক্তি পেয়ে যেতে পারে, তারা রেহাই পেয়ে যেতে পারে? এরকম একটা সম্ভাবনা আছে এই কারণে, কিরকম? যে আজকে ডিবেঞ্চার যেটা ইস্যু হয়, ডিবেঞ্চারের একটা ভ্যালু থাকে যে ইচ ডিবেঞ্চার কত। এখানে যেটা 2007-8 সাল থেকে কিন্তু তাদের ব্যালেন্স শিট খতিয়ে দেখলে দেখা যাচ্ছে যে ডিবেঞ্চারটা, এটা রোজ ভ্যালি রিয়েল এস্টেটের যে কোম্পানিটা, তারাই কিন্তু এই ডিবেঞ্চারটা ইস্যু করেছে। এবং প্রায় দেখা যাচ্ছে যে 9-10-এ তাদের হচ্ছে প্রায় 1 লক্ষর কাছাকাছি ডিবেঞ্চার, মানে 10 কোটি টাকা। তারপরে এগুলো বৃদ্ধি হয়েছে। আচ্ছা, যখনই ডিবেঞ্চার ইস্যু করা হয়, ডিবেঞ্চারের নিয়ম হচ্ছে কি যে 18 মাসের নিচে যদি কোনো ডিবেঞ্চার যদি ওপরে হয় তাহলে পারমিশনটা নিতে হয় এবং একটা ট্রাস্ট গঠন করতে হয়। এবং এই ডিবেঞ্চার যেটা আছে সেটা তার বিরুদ্ধে, মানে তার একটা শর্তই হচ্ছে যে আমাকে চার্জ ক্রিয়েট করতে হবে, কোনো সম্পত্তি আমাকে চার্জ ক্রিয়েট করতে হবে, এবং সেটা চার্জটা ক্রিয়েট হবে আরওসিতে। তা আমার এখানে প্রশ্ন যে যদি ব্যালেন্স শিটে সেটা অ্যাপিয়ার করে, আরওসি এতদিন দেখেনি কেন, সেবি দেখেনি কেন? এবং সেবির ধারাটা কিন্তু অনেক স্ট্রিনজেন্ট। সেখানে যেটা বলছে যে শাস্তি হচ্ছে 25 কোটি টাকা এবং জেল 10 বছরের। এবং এইখানে কিন্তু যে ধারাটা দেয়া হলো সেই ধারাতে অত শাস্তির কিন্তু প্রভিশন নেই বলেই আমার ধারণা। অবশ্য আইনজ্ঞরা আরও বেশি বিশ্লেষণ করে দেখতে পাবেন। অমিতাভ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমি সুবীরদের কাছে আসব, চিট ফান্ডে যারা প্রতারিত হয়েছেন সেই মানুষদের প্রতিনিধি হিসেবে স্টুডিওতে রয়েছেন। আপনার কাছে জানতে চাইব যে এই গোটা বিষয়টা একদম শুরু থেকে সারদা, তারপর রোজ ভ্যালি, সারদার থেকে 5-6 গুণ বেশি বড় অঙ্কের একটা প্রতারণার ক্ষেত্র তৈরি হয়েছে। আপনারা দেখছেন কোথাও কি মনে হচ্ছে যে ক্ষমতাশালীদের সঙ্গে যোগসাজশটা এতটাই মানে দৃঢ়, এতটাই নিবিড়, কোথাও একটা আমানতকারী টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে এটাই একটা মস্ত অন্তরায়, যে এই তদন্ত যে কোনো হোয়াইট কলার ক্রাইমে দোষী সাব্যস্ত করা মুশকিল আমরা জানি, কিন্তু এই তদন্ত কোথায় শেষ হবে, কি পক্ষে রায় দেবে, ওটা তাই বিষবাও জলে, আলটিমেটলি সবটা চাপা পড়ে যেতে পারে রাজনীতির খেলায়। না, প্রথম কথা হচ্ছে যে এই অসুখটা কোথা থেকে উৎপত্তি হলো এটা কিন্তু আমাদের জানা দরকার। যদি দেখেন, যদি ধারাবাহিকভাবে এটা চর্চা করা যায়, 2003-4-এ এই সব কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি হয়। মানে 2004-এ আমাদের হিসাবে 19টি কোম্পানি পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতে এই ধরনের কারবার করত। কিভাবে তারা মার্কেটে এলো, এবং সবচেয়ে বড় কথা, এদের কাছে কোনো অর্থ সংগ্রহ করার কোনো পারমিশন নেই। অর্থ সংগ্রহ কারা করতে পারে? রিজার্ভ ব্যাংকের 254টা কোম্পানি আছে যারা এ ক্যাটাগরির এনবিএফসি, তারা একমাত্র নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে সারা ভারতবর্ষে অর্থ সংগ্রহ করতে পারে। তাদের নির্দিষ্ট নিয়ম আছে, তারা অর্থ সংগ্রহ করলে প্রতি 3 মাস অন্তর এনবিএস 1, 2, 3 একটা রিটার্ন দিতে হয়, এবং বছরে 4টে রিটার্ন দিতে হয়। এই কোম্পানিগুলো বছরে একটা রিটার্ন দেয়। 1, 2 হচ্ছে এই এলআইসি কে নিয়ে, এলআইসির কর্পোরেট এজেন্সি, আপনি যদি দেখেন, আমরা খোঁজ করছি সেই কাগজপত্র, এলআইসির কর্পোরেট এজেন্সি 2002-3-এ দেওয়ার প্রবণতা বেড়ে গেল। এখানে তখন যারা সেন্ট্রাল গভর্নমেন্টে ছিল, এবং এটা শুধু কিন্তু আজকের যে মদনবাবু জেলে গেছে এরম ব্যাপার নয়, মদনবাবু জেলে যাওয়ার আগে মদনবাবুদের আগের উত্তরসূরিরাও কিন্তু এই বিষয়ের কিন্তু যুক্ত। সুতরাং তখন অর্থমন্ত্রী যারা ছিলেন তাদেরও অনেক শরিকরাও কিন্তু এর মধ্যে যুক্ত। কিভাবে কর্পোরেট এজেন্সি পেলেন, আইআরডিএ কেন রেগুলেশন নিল না? আমি আরেকটা জিনিস আপনাকে জানতে চাইবো, সেটা হচ্ছে শ্যামল সেন কমিশনের বিরুদ্ধে আপনারা মামলায় আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন, মামলা করার কথা ভাবছেন, একটু বিষয়টা বলবেন না? এই যে চেক বিলির প্রক্রিয়া, কোথাও কি গরমিল ছিল? আমি একটা জনস্বার্থ মামলার আবেদন অলরেডি মানে মহামান্য হাইকোর্টের কাছে জমা করেছি।
77-55 নাম্বার আমি গত গৃহীত হয়েছে না, গৃহীত না, মানে জমা করেছি। এবার ওটা তো আমরা মেনশন করব, মেনশন করার পরে যেদিন উঠবে সেদিনকে সওয়াল জবাবে গৃহীত হবে না গৃহীত হবে না সেটা তো পরের কথা। আমাদের কলকাতা হাইকোর্টে আমরা নির্দিষ্টভাবে জানতে চাইছি, আমরা 21শে অক্টোবর আমরা শ্যামল সেন কমিশনে গেছিলাম আমানতকারী এজেন্ট সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে। আমরা জানতে চাইছিলাম যে 87টা কোম্পানি সারদা সহ প্রায় 19,75,000 কম বেশি আবেদন পড়েছে, তার মধ্যে 12,75,000 হচ্ছে সারদার, বাদ বাকি হচ্ছে নন সারদা, সারদা ছাড়া কোম্পানিগুলো। এর পরবর্তী ক্ষেত্রে যারা ওই 29শে জুনের মধ্যে আবেদন দিতে পারলো না 2013, তার সেই মানে ব্যাপারটা একদম চক্রান্ত, মানে কোনো রকম প্রতারণা নয়, পুরো পরিকল্পিত ভারতবর্ষে এটা একটা বড় চক্রান্ত যে 29শে জুন পর্যন্ত এই হাইকোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন কোম্পানির দুয়ারগুলো খোলা ছিল। তারা কিন্তু 29শে জুনের মধ্যে বন্ধ করেন, তারা বলছে আজকে দেবো, সোমবার দেবো, শনিবার দেবো, মঙ্গলবার দেবো, বৃহস্পতিবার দেবো, এইভাবে ঘুরিয়ে যাচ্ছে। তখনও কিন্তু বন্ধ করেনি। যেই 29শে জুন শ্যামল সেন কমিশন আবেদন নেওয়া অফিসিয়ালি বন্ধ করলো পশ্চিমবঙ্গে, তখনই কিন্তু এরা আস্তে 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 দরজাগুলো বন্ধ করে দিল। খেলাটা এখানে এলো। আমরা জানতে চেয়েছি, আমরা নির্দিষ্ট কতগুলো প্রশ্ন, এই 15-2 বছর ঘোরাফেরা করাতে যে অভিজ্ঞতা, অসহায় মানুষের সাথে আন্দোলন করার থেকে যে অভিজ্ঞতা, তার থেকে কিছু প্রশ্ন। শ্যামল সেন কমিশনের রিপোর্ট, শ্যামল সেন কমিশন 22শে অক্টোবর 2014 শেষ হলো। একদম শ্যামল সেনকে আমরা জিজ্ঞেস করলাম, মাননীয় বিচারপতি আপনার রিপোর্ট রেডি? বললাম আমার রিপোর্ট রেডি, আমার সদস্যরা নেই, আমার এখন মানে আজকের দিনে নেই। আমি বললাম আপনি কি রিপোর্ট জমা দিয়ে দেবেন? বললাম আমি জমা দিয়ে দেবো, আমার যদি রিনিউ না করে আমরা জমা দিয়ে দেবো। আমরা বললাম যে রিপোর্ট সম্বন্ধে আপনাদের কিছু জানাবেন? বলেন না, সরকারকে জানাবো। আচ্ছা, এবার বিষয়টা রিপোর্ট আমরা পেলাম না, আমরা ট্যাক্স পেয়ার, আমরা ট্যাক্স দিই, সেই টাকায় শ্যামল সেন কমিশনের মাইনে সহ ওর কর্মচারীদের মাইনে হয়েছে। আমরা জানতে চেয়েছি যে কোম্পানি ওয়াইজ কি রেকমেন্ডেশন ছিল, সরকারকে কি দিয়েছে, সেই অনুযায়ী সরকার কি করেছে। 2, 3 হচ্ছে আরো ভয়ঙ্কর ঘটনা যেটা, সেটা হচ্ছে সারদার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সারদার মানুষজন, আমানতকারীরা। আপনি ভাবতে পারেন শ্যামল সেন কমিশনের যে ওয়েবসাইট, সেখানে বেনিফিশিয়ারি লিস্ট টাঙিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী অনুযায়ী, কথা অনুযায়ী 3,90,000 চেক নাকি বিলি করেছেন। এখন আমার কাছে রয়েছে, আপনি বিশ্বাস করতে পারবেন না সুমন বাবু, অরিজিনাল সার্টিফিকেট নিয়ে চলে গেছে স্টেট মেকানিজম কি পঞ্চায়েতের দপ্তর এবং পুলিশ, সেই জেরক্স মানে অরিজিনাল নিয়ে গেছে এবং একটা স্ট্যাম্প মেরে দিয়ে গেছে। অনেক জায়গায় অরিজিনাল জমা পড়ে গেছে থানাতে, কোনো রিসিভ কপি করেনি। অর্থাৎ সরকার এই সার্টিফিকেটগুলো তুলে নেওয়ার কারণ হচ্ছে মানুষ যাতে কোর্টের দ্বারস্থ না হয়, বলে আমার মামলা না হয়। একেবারে এই জায়গা থেকে ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে আপনাদের দেখাবো যে মদন মিত্রের গাড়ির চালক এবং তার প্রাক্তন আত্মসহায়ক কি বলেছেন সিবিআইকে, যেটা তার বিরুদ্ধে মামলায় সিবিআইয়ের হাতে প্রধান হাতিয়ার। ছোট্ট একটা বিরতির পর সিবিআইয়ের কাছে বিস্ফোরক জবানবন্দি পরিবহন মন্ত্রীর প্রাক্তন আত্মসহায়ক বাপি করিমের। যদিও প্রকাশ্যে বাপি সমস্ত কিছু এবিপি আনন্দের প্রতিনিধি যখন তার কাছে যান সবটাই অস্বীকার করেছেন, কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে, সিবিআই যে তথ্য ইতিমধ্যেই আদালতে পেশ করেছেন, তাতে বাপি করিম পরিষ্কার বলছেন যে সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা ভর্তি খাম নিয়ে তিনি পৌঁছে দিতেন রাজ্যের পরিবহন মন্ত্রী মদন মিত্রের কাছে। কি আছে সেই স্বীকারোক্তিতে? তিনি জেলে বন্দী, তবুও সেই মদন মিত্রকে নিয়ে খবর যেন থামছেই না। প্রায় প্রতি মাসে উঠে আসছে নিত্য নতুন তথ্য, নিত্য নতুন অভিযোগ। যে তালিকায় নবতম সংযোজন সিবিআই এর কাছে দেওয়া পরিবহন মন্ত্রীর প্রাক্তন আত্মসহায়ক বাপি করিমের জবানবন্দি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, বয়ানে বাপি করিম দাবি করেছেন মদন মিত্রের নির্দেশ মতো তিনি একাধিকবার মিডল্যান্ড পার্কের অফিসে গিয়ে সুদীপ্ত সেনের সঙ্গে দেখা করেছেন। সারদা কর্ণধারের কাছ থেকে টাকা ভর্তি প্যাকেট নিয়ে মদন মিত্রকে দিয়ে এসেছেন। তার দাবি, টাকা পাওয়ার পর মদন মিত্র ফোন করে সেই কথা সুদীপ্ত সেনকে জানিয়ে দিতেন। সিবিআই সূত্রে দাবি, বাপি করিমের বয়ান অনুযায়ী গোটা প্রক্রিয়াটাই হতো অত্যন্ত গোপনে। বাপি করিম যখন মিডল্যান্ড পার্কে যেতেন তখন তাকে কোনো প্রশ্ন করা তো দূরস্থ, তার সঙ্গে কথাও বলতে পারতেন না সংস্থার কর্মী আধিকারিকরা। তেমনটাই নির্দেশ ছিল সুদীপ্ত সেনের। বাপি করিম আসতেন, প্যাকেট নিতেন, চলে যেতেন। যদিও বাপি করিমের দাবি গোটাটাই মিথ্যে। আমি কখনো ওখানে যেতাম না, একবার দুবার গিয়েছিলাম চিঠি দিতে, ওটা ইনভিটেশনের চিঠি দিতে আমি গিয়েছিলাম, সেই ইনভিটেশনের চিঠি দিয়েছি আর চলে এসেছি। আর আমার কাছে কোনো প্যাকেট এরকম কোনো লেনদেনের ব্যাপার নেই।
এদিকে তদন্ত সংক্রান্ত কিছু নথি এসে না পৌঁছানোয় বুধবার হাইকোর্টে পিছিয়ে যায় মদন মিত্রের জামিনের আবেদনের শুনানি। সিবিআই সূত্রে খবর, শুনানির আগে পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে তাদের তথ্য ভান্ডার আরও মজবুত করে নিতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই সঙ্গে তাদের দাবি, ধৃত পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণও আছে। যদিও এত কিছুর পরও বারবার সেই মদন মিত্রর পাশেই দাঁড়াতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মদন মিত্রের বিরুদ্ধে অ্যালিগেশন কি? লোকাল এমএলএ কে ডেকে কেউ কোনো প্রোগ্রামে ডাকতেই পারে। আমরা তো কত ক্লাবের প্রোগ্রামে যাই, কত পুজো কমিটিতে যাই, আমরা কি জেনে যাই কি আছে না আছে? মদন কেউ এটা বিশ্বাস করতে রাজি নেই। মদনের এত দুঃখ হয়নি আর এত কিছু অভাব নেই যে সারবার টাকায় ও ঘরের বউ বাচ্চাদের খাওয়াবে, এটা আমি বিশ্বাস করি। বিধানসভায় দাঁড়িয়ে মদন মিত্রকে কার্যত ক্লিনচিট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মদন মিত্র ক্লাবের জন্য স্পন্সরশিপ নিয়ে অপরাধ করলে এরকম কোটি লোকের নাম আসবে। সাহারা কত ক্লাবকে স্পন্সর করেছে, খেলাধুলোয় স্পন্সর করেছে। হাইকোর্টে মদন মিত্র জামিনের আবেদনের পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। প্রকাশ সিনহা ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। আমজাদা, সিবিআই তথ্য অনুযায়ী তাদের দাবি, যেমন পরিষ্কার ভাষায় বলেছেন, এটা কোর্টে জমাও পড়েছে। Sri Sudipto Sen used to give me envelopes containing cash which I used to hand over to Sri Madan Mitra, and Sri Madan Mitra in turn used to confirm receipt of the money of to Sudipto Sen over telephone. অর্থাৎ খাম পেয়ে সুদীপ্ত সেনকে যে পেয়েছেন এই অ্যাকনলেজমেন্টটা অবধি করতেন বাপি করিমের স্টেটমেন্ট। বাপি করিমের স্টেটমেন্ট মুশকিল হচ্ছে সুমন, বাপি করিম যে স্টেটমেন্টটা করেছে সেটা পুলিশের কাছে করেছে, সিবিআইয়ের কাছে করেছে। এখানে আমাদের দেশে আইনের এই ব্যাপারটা হচ্ছে যে পুলিশের কাছে কোনো স্টেটমেন্ট যদি করে, সেই স্টেটমেন্ট থেকে রিটার্ড করে গেলে সেটাকে গ্রহণযোগ্যতা সম্পর্কে একটা ভয়ঙ্কর সিরিয়াস কোয়েশ্চেন থেকে যায়। এখন বাপি করিমকে সাক্ষী হিসেবে যখন উপস্থিত করবে পুলিশের কাছে এই যে স্টেটমেন্ট, তবে ক্যামেরার সামনে কে কি বলছেন এটা দিয়ে আমাদের বোধহয় না যাওয়াই উচিত। হ্যাঁ, নিশ্চয়ই ইটস ইম্পর্টেন্ট, এবং এই ব্যাপারেতে আইনে এটাও আছে যে এটাকে গ্রহণযোগ্যতা সম্পর্কে আলোচনা করতে পারে। কিন্তু বাপি করিমকে যখন সাক্ষী হিসেবে উপস্থিত করবে তখন এই কথাগুলো বাপি করিমের কাছে উপস্থিত করলে সে যদি এগুলোকে কন্ট্রাডিক্ট করে, সেই সম্পর্কে কিন্তু আদালতে যিনি বিচারক, সেই বিচারকের কাছে এই প্রশ্নগুলো বিচার্য হয়ে দাঁড়াবে। ঠিক, এটা সত্য কথা। আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করবো। আমি যা শুনছিলাম যে যারা মদন মিত্রের বিরুদ্ধে বলেছেন তাদের সব থেকে বড় দুশ্চিন্তা হচ্ছে সিবিআইয়ের কাছে যে মদন মিত্র আজ হোক কাল হোক যখন তিনি জেল থেকে বেরিয়ে আসবেন তখন তাদের নিরাপত্তা, তাদের পরিবারের নিরাপত্তা, সেটা তো একটা বড় বিষয়। অবশ্যই সেটা বড় বিষয়। দেবজয়ী, তোমায় জানিয়ে রাখি যে একাধিক সাক্ষী এই মুহূর্তেও তাদের খোঁজই পাওয়া যাচ্ছে, পাওয়া যাবে না। অর্থাৎ হয় তারা গা ঢাকা দিয়েছে, নয়তো তাদের কোনো বিপদ হয়েছে। মানে সিবিআইয়ের এটা অন্যতম মাথা ব্যথার কারণ। ফলে এদের সিকিউরিটি বা প্রোটেকশনের দায়িত্ব কার? সিবিআইয়ের কি সেই ইনফ্রাস্ট্রাকচার আছে এদের পরিবার, এদের সমস্ত নিরাপত্তা দিতে পারে? যদি না পারে তাহলে কি কোর্টে কি বলবার মতো সেই সাহস বা সেই গাছটাই দেখাতে পারে? ধরুন সিবিআই যদি কোর্টে গিয়ে এই কথা বলে, ও দেবীদা, যে আমার এই সাক্ষীগুলো তারা নিরাপত্তার অভাবে তারা আসতে পারছে না বা তারা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের কোর্টের করণীয় কি আছে? কোর্ট তো ডিরেকশন দেবে সেই স্টেট গভর্নমেন্টকে, কোর্ট তো ডিরেকশন দেবে পুলিশকে। যে পুলিশের হালচাল হচ্ছে এই যে ঋতব্রত বসে আছে, হাতে রক্ত দেখাচ্ছে, এটা আন্দোলন করতে গেলে যে পুলিশ নির্দেশ পেয়ে, কোথায় একটা নাম নন্দন না কি ওই বাড়িটার নাম, নবান্ন, ওই নবান্ন আমি জানি না বাবা, নবান্ন তো এই যে একটা অদ্ভুত ব্যাপার, বুঝলেন দেবীদা? স্টেশনের নাম হয় কবি সুভাষ, বাড়ির নাম হয় নবান্ন, এ বিচিত্র ব্যাপার। তো যাই হোক, সেখান থেকে নির্দেশ পেয়ে ছাত্রদের যদি পেটায়, পুলিশকে যদি নির্দেশ দেয় এই বাপি করিমের বাড়িতে, বাপি করিমকে নিরাপত্তা কেউ দিতে পারবে? কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস দিতে পারবে? ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দিতে পারবে? এই নিরাপত্তার দায়িত্ব তো পুলিশের। সেই পুলিশ সেই যদি এইভাবে কাজ করে, ইটস ভেরি ডিফিকাল্ট। ইভেন সারদার হাতে সমস্ত প্রমাণপত্র থাকা সত্ত্বেও আদালতে প্রমাণ করতে যাওয়ার সময় এই সরকারের অধীনে কতটা প্রমাণ করতে পারবে, নিঃসন্দেহে সেটা অত্যন্ত নিরাপত্তাহীনতা, সাক্ষীদের নিরাপত্তাটা একটা মেজর কনসার্ন এই মামলায় হতে পারে। তার কারণ অভিযুক্তরা বেশিরভাগ ক্ষমতাশালী এবং অত্যন্ত ক্ষমতাশালী, এই মুহূর্তে স্বপদে তারা আসীন রয়েছেন। মুশকিলটা ওইখানেই যে রাজ্যের হাতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব
এবং এখানে কোনোভাবেই কেন্দ্র ইন্টারভেন করতে পারে না। আমি শুধু সুমনকে মনে করছি, হৃদয় ঘোষ পাচ্ছে নিরাপত্তা, হৃদয় ঘোষের বৌদি পাচ্ছে পাচ্ছে না, কারণ এই রাজ্যের পক্ষে এই রাজ্য এত ভিন্ডিকটিভ এবং তার লক্ষ্য একটাই, যে করে হোক আমার বিরোধীকে শেষ করো। একটু আগে ঋতব্রত যে কথা বলছিল, প্রসঙ্গটা আমরা বারবার দেখতে পাচ্ছি বিগত এই পুরো নির্বাচন থেকে শুরু করে সর্বত্র, যে বিরোধী শেষ করো। এবং বিরোধী শেষ করতে করতে আজকে যে প্রশ্নটা আমজাদদা বললেন, প্রসঙ্গটা অত্যন্ত মানে সৎ কথা রেখেছেন, যে আজকে এই সাক্ষীগুলোকে নিরাপত্তা কে দেবে। বাপি করিম সিবিআইকে যে কথা বলেছে সে কথা ক্যামেরার সামনে বলতে ভয় পাচ্ছে, এবং বাপি করিমও খুব কম প্রতিপত্তিশালী লোক নয়, কিন্তু সেও আজকে ভয় পাচ্ছে। আমি আপনাকে জানিয়ে রাখি, সিবিআই এর প্রথম ধাক্কা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে হস্টাইল হয়ে যাচ্ছেন সাক্ষীরা। এমনকি একাধিক মানুষ আছে যারা সমাজের সেই অর্থে উঁচু তলার মানুষ না, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, বাড়িতে তালা দিয়ে কোথাও চলে গেছেন। আমি আসবো দেবজিৎ, তার আগে দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইবো মদন মিত্রের গাড়ির চালক কি তার স্বীকারোক্তি সিবিআই গোয়েন্দাদের সামনে, দ্রুত একবার দেখাবো। শুধু টাকার প্যাকেটই নয়, মদন মিত্রর বিরুদ্ধে এখন সিবিআই এর অস্ত্র গাড়িও, যে গাড়ি তাকে সুদীপ্ত সেন দিয়েছিলেন বলে অভিযোগ। আর এক্ষেত্রেও মদনের বিরুদ্ধে সিবিআই এর তুরুপে তাস তারই প্রাক্তন আত্মসহায়ক বাপি করিমের বয়ান। সিবিআই সূত্রে দাবি, পরিবহন মন্ত্রীর প্রাক্তন আত্মসহায়ক তাঁর বয়ানে বলেছেন, 2011 বিধানসভা ভোটের সময় মদন মিত্র যখন কামারহাটি কেন্দ্রের প্রার্থী, তখন তাঁর কাজ ছিল সারদা গোষ্ঠীর তরফে ভোটের কাজে দেওয়া গাড়িগুলির তদারকি করা। সিবিআই এর দাবি, বাপি করিম তাঁর বয়ানে বলেছেন, এই গাড়ি ভোটের পরেও তাঁদের কাছে ছিল, যার জ্বালানির খরচ যোগাত সুদীপ্ত সেনের সংস্থা। যদিও এখন বাপি করিমের দাবি, তিনি এরকম কোনো গাড়ির কথা জানেন না। কে গাড়ি নিয়েছে না নিয়েছে আমি কি করে জানো, আমার পক্ষে জানা সম্ভব না। আর ওখানে একটা বিধানসভা ইলেকশন হচ্ছিল, একটা বিধানসভা ইলেকশনে অনেক জনের ইনভলভমেন্ট তৈরি হয়, আমার নলেজে নেই যে এরকম কোনো গাড়ি ফাড়ি। তবে বাপি করিম এখন গাড়ি নিয়ে বয়ানের কথা অস্বীকার করলেও সারদার এক গাড়ির চালকও তার বয়ানে এই একই চাঞ্চল্যকর দাবি করেছেন বলে সিবিআই সূত্রে খবর। সিবিআই সূত্রে দাবি, ওই গাড়ির চালক তার বয়ানে দাবি করেছেন, 2011 বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ আমাকে মদন মিত্রর তৎকালীন আত্মসহায়ক বাপি করিমের কাছে গাড়ি নিয়ে যেতে বলা হয়। আমি সেই মতো সেখানে যাই। এরপর দীর্ঘদিন নির্বাচনী প্রচারের সময় এবং তারপরেও ওই গাড়ি ব্যবহার করতেন মদন মিত্র। আমাকে বলা হয়েছিল গাড়ির জ্বালানির খরচ দেবে সারদা। ওই গাড়িতে মদন মিত্রকে আমি বর্ধমানেও নিয়ে গিয়েছিলাম। মদন মিত্র এবং বাপি করিম নিয়মিত মিডল্যান্ড পার্কে আসতেন, গভীর রাতে সুদীপ্ত সেনের সঙ্গে দেখা করতেন। 2011 মাঝামাঝি সময় মদন মিত্রকে একটি নতুন স্করপিও গাড়িও দেওয়া হয়েছিল। সারদাকাণ্ডে সিবিআই ইতিমধ্যেই যে চার্জশিট জমা দিয়েছে তাতেও দাবি করা হয়েছে, 2011 সালে বিধানসভা নির্বাচনে মদন মিত্র যখন কামারহাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন তাকে সর্বতোভাবে সমর্থন জুগিয়েছিল সারদা গোষ্ঠী। সারদা থেকে পরিবহন মন্ত্রীকে একটি গাড়ি দেওয়া হয়, যার জ্বালানি থেকে চালক যাবতীয় খরচ যোগাতেন সুদীপ্ত সেন। টাকার প্যাকেট ও গাড়ি সংক্রান্ত এই অভিযোগের জল কতদূর গোড়ায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। যদি কোথাও একটা মিলে যাচ্ছে বাপি করিমের বক্তব্য এবং এই চালকের বক্তব্য। তুমি দেখো, এখানে চালক বলছেন, শ্রী মদন মিত্র and শ্রী বাপি করিম were regular visitor of the Midland Park where they used to meet শ্রী সুদীপ্ত সেন during late night। হুবহু মিলে যাচ্ছে বাপি করিমের বয়ানের সঙ্গে, গাড়ির বিষয়টা হুবহু মিলে যাচ্ছে। আমি একটা কথা বলি, এই যেটা বলছিল আমজাদদা, এই বয়ান আমার কেন মনে পড়ছে, আমজাদদা আপনাদের মনে থাকবে, তখন বউবাজার ব্লাস্ট হয়েছে। আমাদের রাজ্যের প্রথম কনভিক্ট, তোমার মনে আছে, প্রায় 22 বছর আগে, 93 সাল, প্রথম টানা কনভিক্ট হলো হচ্ছে এই রশিদ খান। তোমার সাথে প্রায় আসে সমীর গাঙ্গুলি ছিল সেই কেসের আয়োগ। আমরা তখন রেগুলার লালবাজার করতাম। আমাদের সমীরদারা বলেছিল যে দেবজ্যোতি, আমাদের প্রথম কাজ হচ্ছে গোটা লালবাজার, আমাদের প্রথম কাজ হচ্ছে এই সাক্ষীগুলোকে প্রোটেক্ট করা। তোমরা জেনে রাখো, ওই সাক্ষীদের বাড়ির খরচা চলতো লালবাজারের ডিডির পয়সায়, তাদের সংসার চলতো লালবাজারের ডিডি পয়সা, তাদের সাক্ষী লাস্ট পর্যন্ত তুমি কোর্টে এনে পারবে না। প্রথম টানা কনভিক্ট হচ্ছে কোন রশিদ খান বোঝো, সিপিএম এর কলকাতার জেলার বড় বড় মাথা, যার ডায়েরিতে নাম ওটা বসে দেবজ্যোতিদা, তাহলে গভর্নমেন্টটা তো তখন লেফট ফ্রন্টের ছিল, মানে পুলিশটাও লেফট ফ্রন্টের ছিল। আমি তো সেই পুলিশ, আমি বলছি, আমি তো বলছি তোমার কথা অনুযায়ী এই ভূমিকা পালন করেছিল, মানে ইন স্পাইট অফ দ্য, মানে তার সেই পুলিশ এই ভূমিকা পালন করেছিল। ঋতব্রত আমার বিষয়ে এই পুলিশই ছোট আরিয়ার মামলায় সাক্ষীদের বিরূপ করেছে। আপনার সঙ্গে কথা বলতে যে আপনার পুরনো এসএফআই আপনি করতেন, সেজন্য ঠিক আছে। তারপর আপনার আমি বলছি, বললাম কেন
পুলিশের তখন যে এইরকম একটা ইনফ্লুয়েন্সিয়াল রশিদ খানকে আমরা জেলে পড়েছি, টানা করেছি, গোটাটা ভেস্তি আমি যদি সাক্ষীগুলো কি ওই 70 জন 80 জন সাক্ষী যদি ঠিক মতো না পারি, আমি যে লালবাজারে ডিডিএটা পেরেছিল ও যেতে গভর্নমেন্টের পলিটিক্যাল উইলের প্রশ্ন, পলিটিক্যাল উইল ছাড়া রাজনৈতিক সদিচ্ছা ছাড়া একটা সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে 11 কোটি টাকা একটা গভর্নমেন্ট ধামাচাপা দেওয়ার জন্য খরচ করেছে। কলকাতা জেলা তুমি নামগুলো বলছিলে, আমি খুব ভালো করে জানো কাদের সঙ্গে কথা বসেছিল। এখানেই প্রশ্ন হচ্ছে পলিটিক্যাল উইলের। আজকে একটা গভর্নমেন্ট রয়েছে, সেই গভর্নমেন্ট পুলিশ তো জানে যে সে প্রাণান্ত করেছে, প্রাণপাত করেছে, 11 কোটি টাকা খরচ করেছে এগুলো ধামাচাপা দিতে। তাহলে পুলিশকে যে পুলিশরা ভূমিকা পালন করেছেন দে হ্যাভ বিন রিওয়ার্ডেড। তাহলে পুলিশকে এই যে বিরাট প্রশ্নটা আমজাদদা যে কথাটা বলেছেন, অসীমদা যে কথাটা বলেছেন, এই যে প্রোটেকশন সাক্ষীদের খুঁজে এই যে পরিবহন মন্ত্রী এখনো শপথে বহাল না শুধু সুমন এই যে পুষ্পবৃষ্টি আমাদের পার্লামেন্টে বিজেডির এমপিরা তারা তো জেলে রয়েছে, কোথাও কেউ দেখেছি নাকি এরকম পুষ্পবৃষ্টি? তাহলে এই যে পুষ্পবৃষ্টি হচ্ছে এট দ্য বিহেস্ট অফ গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট পুষ্পবৃষ্টি অর্গানাইজ করছে, গভর্নমেন্টের লোকেরা, পুলিশ তো বুঝতে পারছে। আমি দ্রুত একবার দেখে নেব যে মদন মিত্রের ঘনিষ্ঠ বলে শোনা যাচ্ছে প্রশান্ত নস্কর, তাকে আদালতে গতকাল পেশ করা হলো। আদালত কি বলল, কিভাবে প্রতারণা জাল বিস্তার করেছিলেন প্রশান্ত বলে অভিযোগ। সারদাকাণ্ডে জেলবন্দি মদন মিত্রর অস্বস্তিকে আরো বাড়তে চলেছে। পরিবহন মন্ত্রীর প্রাক্তন আত্মসহায়কের বিস্ফোরক স্বীকারোক্তি যখন সিবিআই এর চোখ কপালে তুলে দিয়েছে, তখন মদনের আরেক ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠছে প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ। প্রশান্ত নস্কর সূত্রের খবর, ব্যবসা যখন চরমে তখন বেনামে বহু সম্পত্তি কিনেছিলেন সুদীপ্ত সেন। অভিযোগ, তার গ্রেফতারির পর সেই সব সম্পত্তিকে ব্যবহার করে প্রতারণার ব্যবসা ফেঁদেই ফুলে ফেপে উঠেছিলেন মদন ঘনিষ্ঠ প্রশান্ত নস্কর। অনেকে বলছেন এখান থেকেই বোঝা যায় প্রতারণার দিক থেকে সুদীপ্ত ডালে ডালে চললে প্রশান্ত চলতেন পাতায় পাতায়। আর সেই প্রতারণারই অন্যতম শিকার বৃদ্ধ দম্পতি অনিল মণ্ডল এবং প্রভাতী মণ্ডল। সারদা গার্ডেনে 3 কাঠার কিছু বেশি জমি ছিল এই দম্পতির। মেয়ের বিয়ের জন্য তারা সেই জমি বিক্রির তোড়জোড় শুরু করেন। অভিযোগ, তখনই তারা পড়ে যান মদন মিত্র ঘনিষ্ঠ প্রশান্তর খপ্পরে। একদিন প্রশান্ত বলে একজন লোক মোটর বাইক নিয়ে আমাকে এসে ধরলো, বললো যে আপনি এখানে রোজ আসছেন কেন? আমি বললাম সব কিছু। বললো ও জমি আপনাকে দিতে পারবে না, আপনি আমার সঙ্গে আসুন। দলিলটা নিয়ে পরের দিন গেলাম, পরের দিন যেতে 10,000 টাকা আমাকে দিল আর দলিলটা রেখে দিল। তারপরে যখন আমি ওর কাছে বারবার যেতে লাগলাম যে এবার তো বাবা বিয়ের দিন ঠিক হয়ে যাবে, তো আমি জমিটা কবে আপনারা রেজিস্ট্রি করবেন, কবে কি করবেন? বললো আরে দাঁড়ান না, হবে। প্রশান্ত তোমাদের জন্য আমার মেয়ের বিয়েটা বিয়ে ভেঙে গেল, কি আছে আমি বিয়ে করবো মাসিমা। যদিও প্রশান্ত নস্কর আগে থেকেই বিবাহিত, তবে বৃদ্ধ দম্পতি তখনও প্রশান্তর আসল চেহারাটা টের পাননি। সেটা সামনে আসে আরো কিছুদিন পর। একটা দলিল লিখে নিয়ে এসেছে, সেখানে ক্রেতা হিসাবে সুদীপ্ত সেনের নাম আছে আর বিক্রেতা হিসাবে আমাদের নাম আছে। রাত্রির বেলা প্রশান্ত এসে হাজির, তারা এসে দলিলটা দে বলে আমার এই জায়গাটায় এখানটায় বন্দুকটা ধরলো, ছেলেকেও মেরেছে। প্রশান্তর দাপট তখন চরমে। প্রভাতী মণ্ডলের দাবি, মদনের ছায়াসঙ্গীর মতো ঘুরতেন প্রশান্ত নস্কর। মদন মিত্র একবারে এত লোক নিয়ে সারদা গার্ডেন থেকে বেরোচ্ছে, বেরিয়ে আর প্রশান্ত তার পিছনে। একদিন জমি বিক্রির জন্য তাদের রেজিস্ট্রি অফিসে ডাকেন প্রশান্ত, কিন্তু মাঝ রাস্তা থেকেই তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কিছুদিন পর বৃদ্ধ দম্পতি জানতে পারেন তাদের জমি হাতিয়ে নিয়েছে প্রশান্ত। যখন সুদীপ্ত বাবুর কাছে দেখা হলো তখন উনি বললেন এই জমি তো আপনি প্রশান্তকে দিয়ে দিয়েছেন। হ্যাঁ দিদি, আপনি কি করলেন এটা জমিটা? আমি বললাম কেন, আমি তো প্রশান্তকে দিইনি, আমি আপনাকে দিয়েছি। আর মশাই আমি রইলাম না, আপনি আমাকে জমি দিলেন বলে একটা এরকম একটা দলিল দেখালেন একটা ফাইল থেকে। সেখানে দেখলাম সুদীপ্ত সেনের জায়গায় প্রশান্তর ছবি, বাকি সব আছে। আমি বললাম প্রথমটা দেখি, প্রথম পাতায় একটা ইয়ে থাকে না যে ক্রেতা বিক্রেতা, আমি বললাম প্রথমটা দেখি, প্রথমটাও দেখলাম একটা প্রশান্তর নাম। আপনার জমি বেহাত হয়ে গেল। হ্যাঁ। বুধবার ধৃত প্রশান্ত নস্করকে আদালতে তোলা হয়, যদিও তাঁর আইনজীবী দাবি করেন অনিল মণ্ডল ও প্রভাতী মণ্ডলের জমির ব্যাপারে প্রশান্ত কিছু জানেন না। যতটুকু ওনাকে জিজ্ঞেস করে জেনেছি, উনিও এটা সম্বন্ধে জানেন বলে আমার সেরকম কিছু মনে হলো না। আমার এই বিষয়ে কিছু জানা নেই, উনিও কিছু জানেন না বলেই আমার মনে হলো উনি আমাকে যেভাবে করলেন। প্রশান্তর আইনজীবীরা বুধবার আদালতে জামিনের আর্জি জানালেও ইডির আইনজীবী পাল্টা সওয়াল করেন। বিষ্ণুপুরের সারদা গার্ডেন থেকে সারদার কর্মকাণ্ড শুরু হয়, প্রশান্তও সেখানে যুক্ত ছিল। বাজার থেকে তোলা টাকায় সারদা গার্ডেনের জমি কেনা হয়, সেই জমি নিয়ে জালিয়াতির অভিযোগ রয়েছে প্রশান্তর বিরুদ্ধে। সওয়াল জবাব শুনে জামিনের আর্জি খারিজ করে প্রশান্তকে 8ই এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
সঞ্চয়ন মিত্র ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। এই মুহূর্তের আরেকটা বড় খবর, কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছে আজকে পুলিশের ভূমিকা অত্যন্ত সংযত ছিল। 144 ধারা জারি ছিল এলাকায়, সেখানে এসএফআই সমর্থকরা হঠাৎ আগ্রাসী হয়ে যাওয়ায় বাধ্য হয়ে পুলিশকে লাঠি চালাতে হয় এবং 9 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। দ্রুত দেখব কলকাতা পুলিশ কমিশনার ঠিক কি বলেছেন। একটা গ্রুপ ব্যারিকেডগুলো ভেঙে দেয়, ভেঙে দিয়ে তারা খুব উত্তেজিত হয়ে যায় এবং পুলিশকে অ্যাটাক করে। এরপরেই 144 এলাকা আছে, পুলিশকে তাদেরকে সরিয়ে দিতে হয়েছিল। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সাডেনলি হয়, যার ফলে 9 জন পুলিশ কর্মী ইনজিওর্ড হয়েছে। এখন সবকিছুই ছবিতে ধরা পড়ে। এই ঘটনা যেটা আজকে ঘটেছে সেটা পুলিশ সংযতভাবে কাজ করেছে। এসএফআই সমর্থকরা ঋতব্রত হঠাৎ অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ায় পুলিশের হাতে উনি একটা কমেন্ট করেছেন যে ছবিতে ফুটে যায়। তো ওয়েল এন্ড গুড, এভরিথিং ছবিতে রয়েছে। ওখানে এত মিডিয়া ছিল, মিডিয়ার বন্ধুদের ক্যামেরায় রয়েছে। এখন মুশকিল হচ্ছে, ধরুন সুদীপ্ত গুপ্ত, আজকে থেকে ঠিক 2 বছর আগে যখন সুদীপ্তকে খুন করা হলো, কোনো তদন্ত কোনো কিছু হওয়ার আগেই মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন কি করে হয়েছে। আচ্ছা, রাজ্যের প্রশাসনিক প্রধান যদি বলে দেন, মানে তৃণমূল যদি বলে দেয় যে এটা হয়েছে, রাজ্যের পুলিশের ঘাড়ে কটা মাথা আছে যে পুলিশ এটাকে ডিনাই করবে? রিপোর্টে কিন্তু এলো দুর্ঘটনায় মারা গেছে। না, মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন অন দ্য ডে ইটসেলফ, ওই দিনই মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কি ঘটেছে। আজকে ধরুন তৃণমূলের উনি এখানে রিপ্রেজেন্টেটিভ, অতীতে এসএফআই করতেন, ঠিক আছে, আমি এটাকে ডিসপুট করছি। শোনো, এসএফআই করতাম না, এসএফআই তোমার বিশ্ববিদ্যালয়ের আজকে তো এক্ষুনি দিতে পারবো না, আপনি অস্বীকার করবেন না যে আপনি ইউনিভার্সিটিতে ল পড়ার সময় এসএফআই করতেন না। সদস্য তোমরা কিভাবে করাতে, তোমরা কিভাবে তোমরা বাধ্য করাতে মানুষকে, উনি এটা কথা বলে দিয়েছেন এখানে, তোমরা বাধ্য করাতে মানুষকে। তৃণমূল বলছে প্ররোচনা, পুলিশ তার বাইরে যাবে কি করে? কিভাবে এসএফআই মানুষকে পুলিশ এখানে যেটা বলেছেন ঠিকই তো, জাতীয়তাবাদ আসলে বামপন্থা সবার মানে গভীরে যায় না, তো শিকড়ের মতো ব্যাপার, স্বাভাবিক সবাই হজম করতে পারে। ঠিক আছে, জাতীয়তাবাদ আমি তার মধ্যে যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে যে পুলিশ বলে দিল, মানে পুলিশ আজকে সুদীপ্তর ঘটনাতে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বলে দিলেন, পুলিশও একই কথা বলেছিল, পরবর্তীকালে ওই রিপোর্ট যখন এসেছিল তাতেও এক কথা হয়েছিল। আজকেও তো এই যে তৃণমূলের রিপ্রেজেন্টেটিভ বলে দিয়েছেন তো প্ররোচনা, তো পুলিশ তার বাইরে যাবে কি করে? না না, সুরজিৎ কর্পূরকাশ তো সেই কথাটাই বলবেন, তার প্রভু তাকে যে কথাটা বলবেন, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। কারণ এখানে হিজ মাস্টার্স ভয়েসে কাজ চলে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন, এর আগে তিনি পার্ক স্ট্রিট রেপের ঘটনায় বলছেন সাজানো ঘটনা, আলটিমেটলি প্রমাণ করার চেষ্টা করি দময়ন্তী যদি ট্রান্সফার হয়ে যাবে। প্ররোচনা ছিল, প্রভোকেশন ছিল। প্রভোকেশন ছিল না, 144 ধারা ছিল। 144 ধারা যদি ভাঙে, আপনি বলছিলেন যে এসএফআই এর তরফ থেকে, না এসএফআই এর তরফ থেকে আমি বলছি, আমি ওকে একটা ছোট্ট ঘটনা বলছি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তে যাবেন 2000-2002 যখন সিপিএম ফুটছে, যখন সারা বাংলায় লালকেল্লা, লালগড়, যে বর্ধমান জেলাকে ভাই তুমি যখন বলছিলে, আমি তোমাকে কিন্তু ডিস্টার্ব করিনি। তুমি একজন রাজ্যসভার সাংসদ, সামাজিকভাবে তোমার অবস্থান আমার থেকে অনেক বেশি বলে মনে হয়, অনেক অনেক সম্মানীয় জায়গা। এখানে সামাজিক অবস্থান পশ্চিমবঙ্গে তৃণমূল করলো কি করলো না তার উপর নিয়ে সব ডিপেন্ডেন্ট। 2001 সালে নির্বাচনে দাঁড়াচ্ছে, প্রত্যেকটা হোস্টেলে হুলিয়া জারি হয়েছিল, নিরুপম সেনের মিটিং হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে। এগুলো অবান্তর কথা, আমি যেটা বলবো মনে হয় অজমান্য হতে পারে। প্রশ্ন কি হবে? নেতা উত্তর কি হবে? উত্তর দেবে নিরুপম বাবু। সেটার উত্তর কি আজকে যেগুলো হচ্ছে এগুলো? না, সে কথা না, উনি বারবার আমাকে পার্সোনালি অ্যাটাক করছেন। না, সেটার উত্তর কি? আপনি জাতীয়তাবাদের কথা বলছেন, আপনি এককালে দিন বামপন্থার সঙ্গে আমার যুক্ত ছিল, আমি যুক্ত ছিলাম না। তুমি এটা আমাকে পার্সোনালি অ্যাটাক করতে পারো, জানো না? না, ইট ইজ নট আ বক্তব্য। আমজাদ, আমার সময় প্রায় শেষ একটা কথা তো নয়, ওরা করেছে, মেনে নিলাম ওরা করেছে, সেই জন্য তোমরাও করবে। আমজাদ দা, আপনি বলুন তো, না না, ওরা করেছে, ওরা আপনি তো কংগ্রেস, যদি আমিও ছিলাম, যদি আমি ইউনিভার্সিটিতে পড়েছি, আজকের ঘটনা আমরা প্রসঙ্গে একটা ফুটেজ দেখাক যে ছাত্ররা ইউনিভার্সিটিতে আমি উনি বলছেন ফুটেজ রয়েছে। না না, যদি আমাকে বলতে দাও, বলছেন ফুটেজ রয়েছে। ঋতব্রত, ইউনিভার্সিটিতে আমিও পড়েছি, এবং ইউনিভার্সিটিতে আমি যখন পড়েছি তখনও এসএফআই ছিল, এবং এসএফআই এর বড় বড় নেতা ছিল বিপ্লব আমার থেকে 1 বছরের সিনিয়র, রাইট? আজকে এসইউসিআই এর যে সব থেকে বড় কর্তা, কি ওর নাম, প্রতুল না কি নাম জানো? হ্যাঁ, আমার থেকে 2 বছরের সিনিয়র এরা ছিল। কই আমাদের তো ফোর্স করেনি, আমাদের ফোর্স করে না। আমি আজকের ঘটনা সিপির বক্তব্যে আজকের ঘটনা তার সঙ্গে 2000 কথা হচ্ছে 144 ধারা ছিল, তুলনা করবেন না। 144 ধারা যদি ভঙ্গ করে
সেই জন্য লাঠি মেরে তাদের খুন করতে হবে? এটা আইন। 144 কলকাতা পুলিশ কি এরকম ভাবে একেবারে সম্পূর্ণ নিষ্কর্ম পুলিশের এই নিদর্শন কলকাতার রাজপথ দেখেছে। শোনো, আচ্ছা আমি দ্রুত সময় একেবারে মানে কি ভয়ঙ্কর। আমি নিজে এসএসকেএম এ নিয়ে গেছি এই সৌমেন মিত্রকে, আমি ওখানে নিয়ে যাওয়ার পর বললো রক্ত পড়ছে তো, ঝরঝর করে রক্ত পড়ছে। ওখানে প্রাথমিকভাবে দেখে টেকে বললো যে স্টিচ করার প্রয়োজন নেই। তা আমি বললাম যে আমার তো মনে হচ্ছে স্টিচ লাগবে। বলছে আপনি কি ডাক্তার? ঠিকই, আমি ডাক্তার নই। এবার সেই ছেলেকে যখন ওই নাকে ব্যান্ডেড লাগিয়ে দিল, আমি ডক্টর সূর্যকান্ত মিশ্রের সাথে কথা বললাম, মেডিকেলে শিফট করছি, আমি দেখালাম সেই ছবিটা ধর্মতলার আগে ব্রিজের ওপর। আশেপাশের পথচারীরা, আমরা তাদের কাছে কৃতজ্ঞ, তারা জ্যাম বাইক থামিয়ে ভিজে গেছে। ওখানে বলে দিয়েছে স্টিচেরও দরকার নেই, কিচ্ছু হয়নি। মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর শোনা যাচ্ছে ভেন ছিঁড়ে গেছে। তাহলে যেহেতু এটা এসএফআই, যেহেতু বামপন্থীরা তারা আক্রান্ত হয়েছেন, সরকার আমরা দেখেছি তো দেবলীনা হেমব্রম, গৌরাঙ্গ চ্যাটার্জি চিটফান্ড নিয়ে কথা বলতে গিয়ে বিধানসভার ভেতর তৃণমূল মারলো, চিকিৎসা হলো না পিজিতে। সেই একই ধারাবাহিকতা। কোনো সন্দেহ নেই, যিনি যে দলেরই হন না কেন, একটা জিনিস খুব পরিষ্কার, আমরা প্রত্যেকে চাইবো যে আহত যারা হয়েছেন তাদের দ্রুত আরোগ্য, যে পুলিশ কর্মীরা আহত হয়েছেন তারাও সেরে উঠুন, এবং এসএফআই কর্মীরা অবশ্যই তারা সুস্থ হন, আরোগ্যের পথে যান। আমাদের সময় একেবারে শেষ। আমরা চেষ্টা করেছি খুব অল্প সময় এই রাজ্যে আজকে এই ঘটনাবহুল দিনে 5টা অত্যন্ত রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ ঘটনা ছুঁয়ে দেখার। আমাদের সময় শেষ, আজকে বিদায় নিতে হবে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী সপ্তাহে। ভালো থাকবেন সবাই। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেভার। ভদ্রেশ্বর লাল বাবা রাইস, কেনার সময় ভদ্রেশ্বর দেখতে ভুলবেন না। রাজীব গান্ধী কম্পিউটার সাক্ষরতা মিশন, অ্যাওয়ার্ড উইনিং অর্গানাইজেশন ইন IT এডুকেশন এবং লয়েড এয়ার কন্ডিশনার্স, जो दे खुशियों की गारंटी।